প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। জানিস শুভ, ঋতুর নাকি বিয়ে ঠিক হয়েছে। খেতে বসে মায়ের মুখে এমন একটা কথা শুনে চমকে উঠলাম। ঋতু তো এখনো ছোট, তাহলে ওর বিয়ে ঠিক হয় কিভাবে বুঝতে পারছি না। কি বলো মা, ঋতুর বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যাঁ, ওর বিয়ে ঠিক হয়েছে। আজ দুপুরে ছেলেপক্ষের সঙ্গে কথা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছে। একদিনের মধ্যে বিয়ে পাকাপাকি মানে? তাই তো হলো শুনলাম। ছেলের মা বাবা নাকি এর আগেও একবার ঋতুকে দেখে গিয়েছিল, তখনই নাকি ঋতুকে তাদের পছন্দ হয়েছে। আজ ছেলের সাথে তার পুরো পরিবার এসে দেখে বিয়ে পাকাপাকি করে গিয়েছে। কাকা কাকি কি পাগল হলো নাকি এই বয়সে মেয়ে বিয়ে দিচ্ছে? ঋতু তো লম্বা চওড়াতে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর গ্রামে তো এই বয়সে বিয়ে দেয়, তাহলে সমস্যা কোথায়? তুমি গিয়ে কাকাকে বলবে ঋতুর বিয়ে যেন না দেন। আরে কি যে বলিস, ঋতুকে তো আংটিও পরিয়ে গিয়েছে। তোর কাকা কাকি তো অনেক খুশি এমন ছেলে ঋতুর জন্য পাওয়াতে। আমি রাতের খাবার খাচ্ছি আর মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলছি। ওহ, ছেলের পরিবার কি অনেক ধনী নাকি? তাই তো শুনলাম। শহরে বাড়ি, তারপর আবার নাকি শহরের মার্কেটে 2টা কাপড়ের দোকান আছে। ও, এই দোকানগুলো কি ছেলের? দোকান হলো ছেলের বাপের, ছেলে কিছু করে না। মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। আমি সব বলছি, তুই আবার এগুলো কাউকে বলিস না কেমন, না হলে খারাপ দেখায়। আচ্ছা বলো। শুনলাম ছেলের বাপের ভালোই অনেক টাকা, সাথে আবার শুনলাম ছেলে নাকি তেমন সুবিধার না। শহরের বাজে ছেলেদের সাথে দিনরাত আড্ডা দেয়, ঠিক মতো রাতে বাসায় ফিরে না, কি ছাইপাস মদ খায় নাকি শুনলাম। তাই তাদের ছেলেকে তারা বিয়ে দিচ্ছে, যদি বিয়ের পর বউ পেয়ে ছেলে ভালো হয়ে যায় তাই। কাকা কাকি এগুলো জানে? হ্যাঁ জানে তো, তোর কাকি তো আরো তাদের আশ্বাস দিয়েছে ঋতু তাদের ছেলের বউ হলে ঋতুই তাদের ছেলেকে ভালো পথে নিয়ে আসবে। এটা আবার কেমন কথা? যদি ছেলে বিয়ের পর ভালো না হয়ে আরো ঋতুর উপর অত্যাচার করে? সেটাও তো কথা। কাকা কাকির কি হয়েছে বুঝলাম না, যে ছেলের বাবা মা ছেলেকে ভালোর পথে আনতে পারেনি আর এইটুকু মেয়ে গিয়ে ছেলেকে ভালো করে ফেলবে মনে হয় তোমার? তাদের মেয়ে, আমি কি বলবো বল। তারা যদি মেয়েকে জেনে শুনে এমন ছেলের সাথে বিয়ে দেন, তাহলে আমার কিছু করার আছে বল? ধরো ঋতুর বিয়ে হলো, কিন্তু ছেলে বউ পেয়ে প্রথম ভালোই চললো, কিছুদিন পর বিয়ের নেশা কেটে গেলে তো আর বউকে সহ্য করতে পারবে না, তখন কি হবে বলো? এই মেয়ে সারা জীবন কিভাবে ওখানে সংসার করে থাকবে বলো? সেটা তো আমিও বুঝতে পারছি যে ঋতুর জীবনে হয়তো তেমন কিছু হলে আরো কত কষ্ট নেমে আসবে। অমন ছেলে যে ঋতুর গায়ে হাত তুলবে না, এর কোনো গ্যারেন্টি আছে নাকি বল? এটা তো স্বাভাবিক, যারা আজে বাজে নেশা করে তাদের কাছে তো এটা স্বাভাবিক ব্যাপার। পরে কি হবে জানো? সারা জীবন ঋতুকে অমন অত্যাচার সহ্য করতে হবে, না হলে কিছুদিন পর ডিভোর্স নিয়ে চলে আসতে হবে। আল্লাহ জানে মেয়েটার কপালে কি আছে। তুমি এক কাজ করবে, কাকিকে গিয়ে বলবে ঋতুর বিয়ে ভেঙে দিতে। আমি পারবো না। কেন পারবে না? তুই তোর কাকিকে চিনিস না, তারপর আমার সাথে উল্টো এক ঝামেলা শুরু করবে। তাই বলে তোমার সামনে একটা মেয়ে এইভাবে বিপদের মধ্যে পড়বে আর তুমি সেটা শুধু দেখবে নাকি? তোমার মেয়ে হলে তুমি পারতে? আমার মেয়ে হলে তো আমি এমন জায়গায় জেনে শুনে বিয়েই দিতাম না। উল্টো তোর কাকি তো আরো চায় এই জায়গাতে তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়। সে আরো তাদের কথা দিয়েছে ঋতুর মতো লক্ষ্মী মেয়েই তাদের ছেলেকে একদম ভালো করে ফেলবে। কাকি তো আর জানে না খারাপ মানুষ কত প্রকার হয়, তাই বলছে। তুমি তাও কাকিকে বলবে কিন্তু। আমি তোর কাকিকে কিছু বলতে পারবো না। তোর কাকি আরো ভাববে তার মেয়ের জন্য এত বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে বলে আমি হিংসা করে মানা করে দিতে বলছি। আর কাকা কি বললো? তোর কাকা মনে হয় তেমন রাজি না, কথায় মনে হলো একটু চিন্তার মধ্যে আছে মনে হলো। তাহলে তুমি কাকাকে বলো ঋতুর যেন বিয়ে না দেন। আচ্ছা, তেমন সুযোগ পেলে বলবো। সুযোগ না, তুমি আগামী কালই কাকাকে বলবে, ওকে? তুই দেখি সারাদিন ঋতুর পিছনে লেগে থাকিস, বকাবকি করিস, তাহলে এখন যে ঋতুর জন্য এত মায়া লাগছে তোর, সেটা তুমি বুঝবে না। শত হলেও আমার ছোট বোনের মতো তো। আর একটা মেয়ে সারা জীবনের কথা, এটা এমন ব্যাপার এড়িয়ে যাওয়া কি ঠিক বলো? তুমি বলবে কিনা বলো? আচ্ছা বলবো, এখন ভাত খাওয়া শেষ কর তো। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঋতু হলো আমার বড় কাকার ছোট মেয়ে, মানে আমার চাচাতো বোন। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জানতে পারলাম
ঋতুর বিয়ে ঠিক হয়েছে। তাও বিয়ে ঠিক হয়েছে শহরের কোনো আড্ডাবাজ ছেলের সাথে, যে কিনা ঠিক মতো বাসায় ফিরে না রাতে, আবার এটা ওটা নেশাও করে। এমন ছেলের সাথে ঋতুর বিয়ে ঠিক করেছে, ভাবতেও অবাক লাগে। ঋতু খুব চঞ্চল ধরনের মেয়ে, সবসময় লাফালাফি, দুষ্টুমি, হাসাহাসি, দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, চুলগুলা কোমর থেকেও অনেক নিচু, সাথে চোখ দুটো খুবই সুন্দর। যে কোনো ছেলের বাবা মা তাদের ছেলের বউ করার জন্য ঋতুকে পছন্দ করে ফেলবে, এমন চেহারা ঋতুর। আর আমি শুভ, পুরো নাম মোহাম্মদ আসলাম হোসেন শুভ, বাসার বড় ছেলে। আমার ছোট এক ভাই এক বোন আছে। আমাদের বাসা ফরিদপুরের নগরকান্দা থানার সুন্দরপুর গ্রামে। আমি কলেজে পড়াশোনার পাশাপাশি গ্রামে কিছু ছোট বাচ্চাদের টিউশনি করি। এতে আমার হাত খরচের সাথে বাবা মার সংসারে সাহায্য করতে পারি। কিন্তু আমার থেকে 6 বছরের ছোট ঋতু, ওর সাথে আমার টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকে। ঋতুর বড় বোন বিবাহিত, নাম তাকিয়া। ঋতুর বড় ভাই না থাকায় কাকি বলছে ঋতুকে সবসময় বড় ভাইয়ের মতো দেখে শুনে রাখতে। কিন্তু ঋতু আমার একদম কথা শোনে না। আমি যেটা করতে বলি সে আরও তার উল্টোটা করে। সারাদিন শুধু বান্ধবীদের বাড়ি বাড়ি গিয়ে গল্প করা, বিকেল হলে স্কুল মাঠে গিয়ে বৌসি, গোল্লাছুট খেলা হলো তার কাজ। কিন্তু আমার একদম পছন্দ না এগুলা, কারণ বিকাল হলে স্কুলের অপর সাইডের মাঠে আমার বন্ধুসহ অনেক ছেলেরা ক্রিকেট খেলতে আসে, আর সেই সব ছেলেরা ওই মেয়েদের দিকে তাকিয়ে থাকে। ঋতু সুন্দরী হওয়াতে ঋতুর দিকে একটু বেশি করে তাকিয়ে থাকে। কয়েকজন তো ঋতুর পেছনে ঘুরতে শুরু করেছে প্রেম করার জন্য। এগুলা দেখে আমার খুব রাগ লাগে। বন্ধু হওয়ার কারণে কিছু বলতেও পারি না। সেই জন্য সবসময় ঋতুকে বলি বাসার মধ্যে থাকতে, স্কুল মাঠে যেন না যায়। আমার ইচ্ছে ঋতু বাসার মধ্যে থাকবে, বান্ধবীর সাথে বাসার মধ্যে গল্প করবে আর মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু আমার একটা কথাও শোনে না ঋতু, উল্টো ঝগড়া করে সব সময়। সেই জন্য আমিও যেখানে ঋতুকে দেখি লাঠি নিয়ে এক দাবড় দিয়ে বাসায় নিয়ে আসি। আমার উপর খুব রাগ এই জন্য ঋতু যতই দুষ্টু হোক, তাই বলে একটা নেশাখোরের সাথে ঋতুর বিয়ে ঠিক হয়েছে শুনে খুব রাগ হচ্ছে। যতই ছেলের বাপের টাকা থাকুক, ছেলে যতই স্মার্ট হোক, নেশাখোর তো নেশাখোরই হয়। পরে যদি ওর জীবনে আরও কষ্ট নেমে আসে, এই ভেবে খুব চিন্তা হচ্ছে আমার। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার আগে মাকে বলে গেলাম কাকিকে যেন বলে ঋতুর বিয়ে ভেঙে দেয়। মা বলল সে কাকা কাকি দুজনকেই বলবে। কলেজ থেকে বাসায় আসার পর মা বলল কাকা বিয়েতে রাজি না, কিন্তু কাকি তাদের কথা দিয়েছে, তাই বিয়ে ভাঙা তেমন সহজ না এখন। মানে কাকির ইচ্ছা ওখানেই বিয়ে দিবে। টিউশনি করিয়ে বিকেলে যখন স্কুল মাঠে খেলতে গেলাম, দেখি ঋতু মাথার চুলগুলো ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি করে গোল্লাছুট খেলছে। ঋতু দৌড় দিচ্ছে আর চুলগুলো আকাশে ভাসছে, আর পাশে মাঠ থেকে ছেলেগুলো ঋতুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার তো দেখে রাগ উঠে গেল। আমি সরাসরি গিয়ে ঋতুর হাত ধরলাম যেন দৌড় না দিতে পারে। ওই ঋতু, তোকে না মাঠে আসতে মানা করেছি? আমি আসলে তোর কি? আমি এসেছি, আবার আসবো, 100 বার আসবো। মুখে মুখে তর্ক করিস দেখছি, খুব সাহস হয়ে গিয়েছে দেখছি তোর। এই তুই এমন কেন রে বল তো? সবসময় শুধু আমার পিছনে লেগে থাকা। খেলতে গেলেও খেলতে দিস না, ঘুরতে গেলেও ঘুরতে দিস না, সব সময় লাঠি দিয়ে দাবুর দিস। আমি যেটা করি সেটা তোর ভালোর জন্য করি। এখন তুই বড় হয়েছিস, তাই এগুলো করা উচিত না। তোর উচিত বাসায় থাকা আর পড়াশোনা করা মন দিয়ে। তো তোর কথায় আমাকে চলতে হবে বুঝি? ওই ঋতু, মায়ের খেতে ইচ্ছা হয়েছে বুঝি? তুই আমায় আপনি আপনি করে না বলে তুই তুই করে কথা বলছিস, আবার আমায় সম্মানও দিচ্ছিস না। আচ্ছা, কাকির কাছে আমি সব বলছি তোর বেয়াদবির কথা। মায়ের কাছে বললে কি হবে শুনি? তোকে পিটানি দেবে বুঝলি? কাকি না বলছে আমায় বড় ভাইয়ের মতো সম্মান দিতে, সব সময় আপনি আপনি করে কথা বলতে। আইসে আমার বড় ভাই, বড় ভাই হলে সবসময় আমাকে আদর করতি, কিন্তু তুই কি করিস? সবসময় শুধু আমাকে শাসন করিস। এটা আমি একদম পছন্দ করি না। তোর পছন্দ দেখে আমি কি করব? আমি যেটা বলবো তাই করবি তুই। মানবো না। মানতে তো তোকে হবেই। আর শোন, আমি এখন যেটা বলবো তাই করবি। কি করব? তোর যে বিয়ে ঠিক হয়েছে সেই বিয়ে ভেঙে দিবি তুই। কিছুক্ষণ ঋতু অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। কেন কেন? বিয়ে ভাঙবো কেন? আমি বিয়ে ভাঙবো না, আমি আরো বিয়ে করব। তুই কি জানিস না ওই ছেলে বেশি ভালো না? ঘোড়ার ডিম ভালো না, তোকে বলেছে তাই না? অনেক ভালো ছেলেটা, আমার দিকে তাকিয়ে হাসি দিয়েছে, আমিও লজ্জা পেয়েছি। ওই তুই পাগল হলি নাকি? হাসি দিলেই কি সে ভালো হয়ে গেল নাকি? কি? তুই আমাকে পাগল বললি? যা,
তোর সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা তুই পাগল না, অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। এখন তো বল, তুই এই বিয়ে করবি না? সেটা বলা আর সম্ভব না রে ভাই। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোর ভালোর জন্য এমন বলছি। আচ্ছা কেন সম্ভব না বল? আমি কারোর সাথে বেইমানি করতে পারবো না। মানে? ওই যে আন্টি আসছিলেন, সে আমায় বলেছিলেন তার ছেলেকে আমার পছন্দ হয়েছে কিনা। তারপর কি বলেছিস? আমি বলেছি পছন্দ হয়েছে। তারপর জানিস ভাই, উনি আমার হাতে 1000 টাকার নোট দিয়েছে। আমি যেহেতু টাকা নিয়েছি, তাই তাদের সাথে বেইমানি করতে পারবো না। ওই তুই পাগল নাকি? 1000 টাকা দিয়েছে বলে তুই মানা করতে পারবি না? শোন ভাই, এখানে কত টাকা সেটা বড় কথা না, সে আমার মুখ দেখে টাকা দিয়েছে। আর আমি সেই টাকা নিয়ে তাদের সাথে একদম বেইমানি করতে পারবো না। আর তারা আমার গুরুজন, তাদের মুখের উপরও আমি মানা করতে পারবো না। তুই এসএসসি পাশ করলি কিভাবে? কেন? পরীক্ষা দিয়ে। কিভাবে তুই পাশ হলি বুঝতে পারছি না। এই গোবর ভরা মাথা নিয়ে নিজের ভালো না চিন্তা করে তাদের চিন্তা করছিস। দেখ ভাই, সবাই একটু আমাকে পাগলি বলে, ঠিক আছে, তাই বলে তোর সাহস হলো কিভাবে আমার পড়াশোনা নিয়ে কথা বলার? আচ্ছা আর বলবো না, এখন বল যেভাবে হোক বিয়ে ভেঙে দিবি। সত্যি বলতে আমি টাকা ফেরত দিতে পারবো না। আমি মেকআপ বক্স কিনবো। আচ্ছা আমি তোকে টাকা দিচ্ছি, তাহলে তো পারবি মানা করতে। তোর থেকে আমি কেন টাকা নিতে যাব? মনে করবি আমি তোকে বিয়ের জন্য দেখতে আসছি, আর তোর মুখ দেখে খুশি হয়ে টাকা দিলাম। তুই টাকা পাবি কোথায়? কেন, টিউশনি করিয়ে টাকা পাই, সেই টাকা থেকে জমিয়ে রেখেছি 1200 টাকা। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে আয়। আর হ্যাঁ, পুরোটাই নিয়ে আসিস। আমি মনে মনে চিন্তা করি, পাগলিকে একটু হলেও বিয়ে ভাঙাতে রাজি করতে পারছি, আর টাকাগুলো এখন জলে গেলেও ওর যে ভালো হলো এটা ভেবেই খুশি লাগছে। এমনিতে যে তেড়া মেয়ে আমার কথা একদমই শুনে না, আজ হঠাৎ শুনলো, হয়তো আমার ভাগ্য ভালো। বাসায় এসে বিছানার নিচ থেকে 1200 টাকা নিয়ে আবার স্কুল মাঠে গেলাম, গিয়ে দেখি ঋতু আবার নাচানাচি শুরু করেছে। এই তোকে না বললাম এখানে লাফালাফি করবি না? আরে ওইসব বাদ দে, আমার মুখ দেখ আর আমার হাতে টাকা দে। আমি ঋতুর হাতে টাকাটা দিলাম। হয়েছে, তোর মুখ আর কি দেখবো? তুই তো এমনিতেও একটা পেতনি। এখন গিয়ে কাকিকে বল তুই বিয়ে করবি না। ভালোই হলো রে ভাই, সামনে পয়লা বৈশাখে মেকআপ বক্সের সাথে সাথে একটা শাড়িও কিনে নিয়ে যাবে তোর টাকা দিয়ে। আর তোর বিয়ে ভাঙার ব্যাপারটা? আমি কি পাগল নাকি নিজের বিয়ে নিজে ভেঙে দিব? বিয়ে তো আমি করবই। এই বলে দিল এক দৌড়। কি পাগলি মেয়ে এটা, আমার 1200 টাকা একবারে খেয়ে নিল। এমন দৌড় দিয়েছে আর ধরতেও পারলাম না। মনে মনে একটাই চিন্তা, ঋতুর বিয়ে কিভাবে আটকানো যায়। রাতে খাওয়া দাওয়া করার সময় মা শুধু আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। তুমি হাসছো কেন মা? তুই ঋতুকে কি বলেছিস? ও বলছি বিয়ে যেন না করে। মা কাপড়ে আঁচলের গিট খুলে আমার হাতে মোচড়ানো করা টাকা দিল। তুই নাকি এই টাকা দিয়ে বলেছিস তুই ঋতুকে বিয়ে করবি, আর এই টাকা নিয়ে নতুন বউয়ের মুখ দেখলি? একদম এগুলো আমি বলি নাই। দেখছো কত বড় মিথ্যুক মেয়ে ঋতু। আমায় শুধু বলে ওকে টাকা দিয়েছে তাই তাদের সাথে বেইমানি করতে পারবে না। ওর কথায় মনে হলো ওর মেকআপ বক্স কেনার খুব শখ, তাই আমি ইচ্ছা করে এই টাকা দিয়েছি যেন বিয়েও ভেঙে ফেলে আর মেকআপ বক্সও কিনে নেয়। তাই বলে পাঁচি মেয়ে এসে তোমার কাছে এগুলো বলেছে? ঋতু এসে তো হেসে গলে পড়ে যায়, আমার হাতে এই টাকা দিয়ে বলল, ছোট মা, তোমার ছেলে শুভ আমায় বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে। এই দেখো, তোমার ছেলে এতগুলা টাকা আমার হাতে দিয়ে বলল আমি আমার নতুন বউয়ের মুখ দেখলাম আমার উপার্জনের টাকায়। দেখেছো কত বড় পাঁচি মেয়ে। তারপর টাকাগুলো তোকে দিয়ে দিতে বলল। যার ভালোর জন্য আমি টেনশনে আছি আর সেই আমার নামে মিথ্যা বলে। পাঁচি মেয়ে। ভালোই তো বলেছে, তুই যদি কোনো কাজকর্ম করতি তাহলে ঋতুকে তোর সাথেই এনে দিতাম। তুই যে কি বলো, ওই পাগলির জন্য এখন পড়াশোনা বাদ দিয়ে কাজে যাব নাকি? তা তো বলি নাই, যদি কাজকর্ম করতি তাহলে এনে দিতাম আর কি। ওই পাগলি মেয়ে আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। এমনিতেই ভালোই আছি। মা শুধু আমার কথা শুনে হাসতে রইল। আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মা তো ঠিকই বলেছে, আজ যদি কোনো কাজকর্ম করতাম তাহলে তো ঋতুকে আমি বিয়ে করে নিতাম, যেন বাজে ছেলে বউ হতে না হতো। তারপর পরবর্তী কয়েকদিনে কাকাকে বুঝালাম, ঋতুর কাকি আপুকে ফোন করে বুঝালাম, কিন্তু কাকিকে বলার সাহস পেলাম না, কারণ বড় কাকি অনেক রাগী। আমি সবার সামনে কথা বলতে পারলেও কাকির সামনে কথা বলতে ভয় পাই।
অবশ্য মাকে দিয়ে একবার কাকিকে বলেইছিলাম। তার 15 থেকে 16 দিন পর একদিন কলেজ থেকে বাড়ি আসার পর মা ডাক দিল। তুই তো কত চেষ্টা করেছিলি ঋতুর বিয়ে আটকাতে, কিন্তু পারলি না। মানে? ওই ছেলেপক্ষ আজ এসেছে সবাই, আজই ঋতুকে বউ করে নিয়ে যাবে। কাকা কাকি কি বলেছে? ভাই ভাবি তো আজ বিয়ে দিতে রাজি ছিল না। ছেলের পরিবার যেইভাবে বুঝিয়েছে, পরে তারা রাজি হয়ে গিয়েছে। বিয়ের আয়োজনও শুরু করে দিয়েছে, রাতে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। এই কথা শুনে কেমন যেন বুক ফেটে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে ঋতুর সাথে কত দুষ্টামি শয়তানি করেছি, কত রাগিয়েছি, আর আজ সে চলে যাবে কত দূরে। হয়তো এখন থেকে সে পর হয়ে যাবে, দেখতেও পারবো না ঋতু সেই মিষ্টি হাসি। ভাবতেই আমার কষ্ট হচ্ছে। এত বুঝানোর পরেও বিয়ে দিবে? তাদের মেয়ে, তারা বিয়ে দেবে, আমাদের আর কিছু করার আছে বল? হ্যাঁ আছে। মানে? আমি এই বিয়ে হতে দিব না। মানে কি? কিভাবে? দেখো তাহলে কিভাবে বিয়ে আটকাতে হয়। এই খবরদার বলছি, তুই কিন্তু কোনো ঝামেলা করবি না। ঝামেলা হোক বা না হোক, বিয়ে তো হবে না। এটা বলে কলেজের ব্যাগ রেখে ঋতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মা পেছনে পেছনে আসছে ও আমায় দাঁড়াতে বলছে। আমি কোনো কথা না শুনে ঋতুর বাসার উদ্দেশ্যে জোরে জোরে, ঝামেলা হোক বা না হোক, বিয়ে তো হবে না। এটা বলে কলেজের ব্যাগ রেখে ঋতুদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মা পেছনে পেছনে আসছে ও আমায় দাঁড়াতে বলছে। আমি কোনো কথা না শুনে ঋতুদের বাসার উদ্দেশ্যে জোরে জোরে হাঁটতে লাগলাম। আমাদের বাড়ি থেকে ঋতুদের বাড়ি হাঁটা পথে 8 থেকে 10 মিনিট লাগে। দ্রুত হাঁটার কারণে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে দেখি কাকিসহ আরও কয়েকজন রান্নাঘরে রান্নার আয়োজন শুরু করেছে। বাড়িতে অনেক লোকজনের ভিড়। কাকা একটা চেয়ার নিয়ে বাড়ির উঠানের সাইডে একা বসে আছে। আমি সরাসরি কাকার কাছে গেলাম। কাকা, ঋতুর বিয়ে তাহলে দিয়েই দিচ্ছেন? কি আর করবো রে বাপ, তোর কাকি তো বুঝলো না, আর তারা যেভাবে হাত ধরে বলতে লাগলো আর মানা করতে পারলাম না। তারা তো হাতে পায়ে ধরবেই, স্বাভাবিক। কারণ ঋতুর মতো মেয়ের যোগ্য নাকি ওই ছেলে বলুন? সেই জন্য তো এত তাড়াতাড়ি বিয়ে করিয়ে নিতে যাচ্ছে। সেটা তো আমিও বুঝতে পারছি, তোর কাকি তো বুঝলো না। তাহলে কাকা আপনিই মানা করে দেন তাদের। আমি আর এখন কি করব বল, সব আয়োজন তো হয়ে গিয়েছে, তারা কাজেও আনতে গিয়েছে, রাতে বিয়ে পড়ানো হবে, ছেলের বাড়ি মেহমান সব চলে এসেছে। তুই যদি কিছু করতে পারিস তাহলে কর। তোর কাকির সাথে আমি আর ঝামেলা করতে চাই না। অনেক বুঝিয়েছি তোর কাকিকে, সে যদি না বুঝে তাহলে কি করব বল। আমি কাকার সাথে কথা শেষ করে সরাসরি ঋতুদের ঘরের মধ্যে চলে গেলাম। গিয়ে দেখি ছেলের বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে। ঋতুর রুমে গিয়ে দেখি ঋতু নেই। আবার আমি বাইরে চলে এলাম। আমার মাকে দেখলাম কাকার সাথে কথা বলছে। আবার কাকার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ঋতু কোথায়। কাকা বলল ঋতু আর ওর বান্ধবীরা পুকুরে গিয়েছে গোসল করতে। আমিও সরাসরি পুকুরের উদ্দেশ্যে রওনা হলাম। গিয়ে দেখি ঋতুসহ ওর সব বান্ধবীরা গোসল শেষ করে দাঁড়িয়ে গোল মিটিং করছে। আমায় দেখে ওর বান্ধবীরা একসাথে ডাকতে লাগলো, শুভ ভাই এদিকে আসেন। আমি কাছে গিয়ে বললাম কি হয়েছে। তারা বলল ঋতু আপনাকে কিছু বলতে চায়। ঋতুর দিকে তাকিয়ে দেখি কেমন যেন চিন্তিত লাগছে ঋতুকে। কি হয়েছে ঋতু? ভাই তুই জানিস আজ আমার বিয়ে? জানি তো, খুব আনন্দ লাগছে তাই না? তুই রাগিস কেন ভাই? রাখবো না, তাহলে কি করব? তোর ভালোর জন্য বলেছিলাম বিয়ে না করতে, আর তুই তো বুঝলি না। যা এখন গিয়ে আনন্দের সাথে বিয়ে কর। তুই কিন্তু এভাবে বলতে পারিস না, আমার খুব কান্না আসছে। ন্যাকামো করবি না তো, এমনিতে মেজাজ গরম, তারপর তো ন্যাকামো একদম অসহ্য লাগছে। আমি ন্যাকামো করছি না, সত্যি। তাহলে কান্না কি এমনিতেই আসছে? ভাই আমি বিয়ে করব না, তুই যেভাবে পারিস বিয়েটা আটকিয়ে দে। মানে কি? আমি ওই ছেলেকে বিয়ে করব না। কিভাবে যেন ছেলেটা আমার দিকে তাকিয়ে থাকে, আমার তো দেখলেই ভয় হয়। তাহলে সেই দিন যে বললি ছেলেকে তোর খুব পছন্দ হয়েছে? আমি তো সেদিন ভালো করে তাকাই নাই, ওনারা জানতে চাইছে পছন্দ হয়েছে কিনা, তাই মুখের উপর তার মানা করতে পারিনি, তাই বলেছি পছন্দ হয়েছে। যখন তুই বলেছিস পছন্দ হয়েছে, এখন তোর ব্যাপার, তুই কি করবি, এর মধ্যে আমি নেই। ভাই আমার ভাই, এমন করে বলিস না, কিছু একটা করে আমাকে বিপদের মধ্যে থেকে বাঁচা প্লিজ। এমনিতেও তো আমি চাই ঋতুর বিয়ে ভেঙে যাক, এখন দেখি ঋতুও সেটাই চায়। তাহলে তো আমার জন্য একটু সুবিধা হলো, মনে মনে একটু সাহসও পেলাম। ঋতুর এই বিয়েতে মত নেই, শুনে মনে মনে খুশি লাগছে। আচ্ছা তুই যখন বলছিস তাহলে চেষ্টা করে দেখতে পারি আর কি, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত বল, আমি রাজি। ভেবে বলছিস তো? আমি যা বলবো সব কিন্তু মানতে হবে। তুই শুধু ওই ছেলের সাথে বিয়ে আটকা, আমি তোর সব কথা মানবো। আমি যা যা বলবো সব কথাই সবার সামনে বলবি। মানে কি? এমন কি বলবি? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক।
সব কথায় হুম বলবি কিনা বল, না হলে কিন্তু আমি পারবো না বিয়ে আটকাতে। আবার রাগিস কেন ভাই? আমি রাজি রাজি রাজি, শুধু আমাকে এই বিপদ থেকে বাঁচা প্লিজ। আচ্ছা চল তাহলে বাসার মধ্যে। তারপর আমি, ঋতু আর ওর বান্ধবীরা সবাই পুকুর পাড় থেকে চলে এলাম। এসে দেখি খাওয়া দাওয়া শেষ করে বসে আছে ছেলের পক্ষে সবাই। একটা সুযোগ খুঁজছি কিভাবে কথাটা উঠাবো। আমি, কাকা ও মা বসে আছি উঠানে চেয়ার নিয়ে। এমন সময় ঋতুর মা মানে কাকি আসলো। কি শুভ, এসেছিস? আজ তো ঋতুর বিয়ে, শুনেছিস নাকি? শুনলাম তো কাকি, কিন্তু এইভাবে হঠাৎ করে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে নাকি? আমিও তো সেটাই ভাবছি, হঠাৎ করে বিয়ে দেওয়া ঠিক হচ্ছে নাকি। বড় মেয়েটাও আসতে পারলো না, এইভাবে মেয়ের বিয়ে দিলে আত্মীয় স্বজনটা পরে কি বলবে, সেটা এখন চিন্তার বিষয়। তাহলে দিচ্ছেন কেন? আরে বলিস না, ছেলের মা তো পাগল হয়ে গিয়েছে, আজই মেয়ে বউ করে নিয়ে যাবে। আমি এত মানা করছি, তারা তো বুঝার কোনো নামই নাই। মেয়ে আপনার, তাহলে তাদের কথাই চলতে হবে কেন? এমন ভালো সম্বন্ধ আর কে আসবে বল, সেজন্য জোরও খাটাতে পারছি না। আমি তো শুনলাম ছেলে তেমন ভালো না, বেশিরভাগই রাতে বাড়ি ফিরে না, আজে বাজে জিনিস খায়। সেই জন্যই তো ছেলেকে বিয়ে দিচ্ছে তারা। আমার বিশ্বাস ঋতু গিয়ে ছেলেকে ভালো করে ফেলবে। আর যদি তার উল্টো হয়, ধরুন ছেলে আরও ঋতুর উপর অত্যাচার শুরু করলো, তখন কি হবে? একবার কি ভেবে দেখেছেন? এতে ঋতু সারা জীবন কান্না করতে হবে। কাকি গভীর চিন্তায় মধ্যে পড়ে গেল। মাও কাকিকে বোঝাতে লাগলো। দেখো ঋতুর মা, তোমায় এর আগেও বলেছি, এখনও বলি, কি দরকার আছে বলো এই ছোট মেয়েটাকে এমন বিপদের মধ্যে ফেলে দিতে? তুমি যেমন ভাবছো তার যদি উল্টোটা হয় তখন কি করবে? এই মেয়ের জীবনে সুখ এনে দিতে পারবে? ঠিকই তো ভাবি, ঋতু তো এখনো অনেক ছোট, কি দরকার আছে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার? আরো কয়েক বছর গেলেও তো সমস্যা নেই। কাকি কিছুক্ষণ চুপ করে ভাবলো। এখন আমি কি করব বলো? এই ছেলে পরিবার যেভাবে বিয়ের পেছনে লেগেছে, মানাও করতে পারছি না, আবার তাদের এমন বাড়াবাড়ি আমার ভালোও লাগছে না। কি আবার করবে? তাদের সরাসরি গিয়ে বলো মেয়ের বিয়ে আজ আমরা দিব না। ছোট বোনের বিয়ে আর বড় বোনকে আসার সময় তারা দিবে না, এমন মানুষের সাথে আমাদের আত্মীয় করতে হবে না। আর তাদের এত তাড়াতাড়ি কিসের? এর মধ্যে কোনো কিছু গোপন করছে নাকি তারা আবার? এখন যদি মেয়ের বিয়ে বন্ধ করে দিই, তাহলে তো ঋতুর নামে বদনাম ছড়িয়ে যাবে, এটা তো বাস্তব। তখন আমরা বিয়ে ভেঙেছি এটা কেউ বিশ্বাস করবে না, গ্রামের মহিলারা আরও বলবে মেয়ের সমস্যা থেকে বিয়ে ভেঙে গিয়েছে। এরপর আর কোনো ভালো বিয়ে আসবে বলো? কাকি আমি একটা কথা বলি। কি কথা বল? আমি ঋতুকে বিয়ে করতে চাই। কি বলিস? সত্যি বলছি, আমি ঋতুকে ভালোবাসি। কাকা আর কাকি হাঁ করে তাকিয়ে আছে, আর মা রেগে মুখ লাল করে ফেলেছে। তুই পাগল হয়েছিস শুভ? ঋতু তোর বোন হয়, আর তুই এমন কথা বলছিস? বোন হয় তো কি হয়েছে, চাচা তো বোন হয়, আর চাচা তো বোনকে তো বিয়ে করা গুনাহ না। এগুলো বলছি আর ভয়ে তো হাত পা কাঁপছে। কাকা কাকি তো যেমন তেমন, বাবা যদি জানে ঋতুর বিয়ে ভাঙতে চেষ্টা করছি বা এগুলা বলছি, আমার যে কি হবে এটা ভেবেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই কথাগুলো ঋতু শুনলে কি ভাববে তোকে বল তুই? তোকে না ও ভাইয়ের চোখে দেখে? ঋতু আবার কি ভাববে? ঋতু আমায় ভালোবাসে। সবাই যেন এই কথা শুনে অবাক হয়ে গেল। মাও অবাক চোখে তাকিয়ে আছে। কি বলছিস এগুলো শুভ? আমি তো ভাবছি তুই শয়তানি করছিস। শয়তানি না, আমি ঠিকই বলছি। ঋতুকে আমি ভালোবাসি আর ঋতুও আমায় ভালোবাসে। এই সময় এগুলো বলা তো ঠিক? বল শুভ, আজ ঋতুর বিয়ে। ওর বিয়ে আমি হতে দিব না, আমি ওকে বিয়ে করব। মা তো রেগে চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। শুভ, অনেক হয়েছে, এইবার চুপ থাকবি? এতদিন বলছিস এই পাত্র ভালো না, তাই বিয়েতে তোর মত নেই, আজ সরাসরি তুই বিয়ে করতে যাচ্ছিস। আমি তো এখনই আমার সাথে বিয়ে দিতে বলিনি, আরো কয়েক বছর পরে দিও। কিন্তু ঋতুকে আমি চোখের আড়াল করতে পারবো না। আমি সেই ছোটবেলা থেকে ওকে দেখছি, আর ও হঠাৎ চোখের সামনে থেকে হারিয়ে যাবে, এটা সহ্য করতে পারবো না। বলার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি বাম হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলাম। সত্যি কথাগুলো আমি বাড়িয়ে বলছি, কিন্তু চোখের পানি নিজের অজান্তেই বেরিয়ে এসেছে। কেন হঠাৎ চোখের পানি বের হলো কিছু বুঝতে পারলাম না। দাঁড়া, আমি তোর বাবাকে ফোন দিচ্ছি। আমি আর কিছু বলার সাহস পেলাম না। মা ফোন করলো বাবাকে। কাকা কাকিও বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা এলেন। আমার তো বাবাকে দেখে হাত পা কাঁপছে। কি হয়েছে শুভর মা, ফোন করে আনলে? এই দেখো তোমার ছেলে কি পাগলামি শুরু করেছে। কি করছে শুভ? ঋতুর বিয়ে হতে দিবে না, এই নিয়ে কান্নাকাটি শুরু করেছে। এত কান্নাকাটি করার কি আছে? মেয়ে বড় হলে তো বিয়ের পর শ্বশুরবাড়ি যেতেই হবে, এতে কষ্ট পাওয়ার তেমন কিছু নাই। তোমার ছেলে কষ্ট পাচ্ছে নাকি? সে জেদ ধরে বসে আছে, সেই ঋতুকে বিয়ে করবে। এর মানে কি শুভ? আমার কোনো কথা বলার সাহস নেই। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বড় কাকা বাবাকে বলল আমায় যেন ধমক না দেয়, বুঝিয়ে বলতে বলল।
এই পাগল ছেলের কথা বাদ দেন ভাবি, আপনারা বিয়ের আয়োজন করেন। দাঁড়া, শোন, ব্যাপারটা আগে বুঝতে দে। আবার কি ব্যাপার? এর মধ্যে কাকি এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ালো। এই ছেলের পক্ষ তো আজই বিয়ের কথা বলছে, এগুলো আমার একদম ভালো লাগছে না। আমি মানার করার পরও তারা কাজে আনতে পাঠিয়েছে। আমার বড় মেয়েটা আসার সময়ও দিচ্ছে না। ছোট বোনের বিয়ে, আর বড় বোন থাকবে না, এটা কেমন করে হয় বলো? শুনলাম ছেলেও তেমন ভালো না, তাহলে দরকার ছিল কি এর মধ্যে যাওয়ার? ঋতুর মাকে বারণ করার পরেও এমন সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি আর কিছু বলি নাই রাগ হয়ে। এখন তো বুঝতে পারছে, না বুঝে বড় সিদ্ধান্ত নিলে কি হয়। কাকি মাথা নিচু করে আছে। তাহলে এখন কি করবেন ভাবি? কি করা যায় বলো তো? মেয়েকে এইভাবে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। মনের মধ্যে কেমন যেন একটা খারাপ ভাবনা আসছে। তাহলে তাদের মানা করে দেন। কিভাবে মানা করবো বলো? তারা তো এটা ওটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, পরে না হলে আর বিয়ে করবে না এখানে। ছেলে তো তাই বলে। না করালে করাবে, দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? তুমি কিছু একটা বলে তাদেরকে মানা করে দাও। কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেখছি। তারপর বাবা আরও কয়েকজন মুরব্বী ডেকে এনে ছেলের পরিবারকে বোঝাতে লাগলো। তারা কি আর সহজে মানে? অনেক চেষ্টা করে তাদের বোঝালো মেয়ে আরও 2 বছর পর বিয়ে দিবে। যদি তারা তখন বউ করে ঋতুকে, তাহলে তখনই বিয়ে হবে। তারা একটু রাগ দেখাতে লাগলো, বলল ঋতুকে তাদের বাড়ির বউ আর করবে না। এমন আরও কিছু কথা শুনিয়ে চলে গেল তারা সবাই। তারা চলে যাওয়ার পর তো কাকা কাকি অনেক খুশি হলো। মনে হচ্ছে তাদের মাথা থেকে টেনশনের বস্তা নেমে গেল। রাতে আমাদের তাদের বাসায় খেতে বললো। আমার ছোট ভাই বোনও চলে আসলো ঋতুদের বাসায়। ঋতু অনেক খুশি হয়েছে, আমায় সে অনেকবার ধন্যবাদও দিল। হয়তো ঋতুর বিয়ে ভেঙে যাওয়াতে সব থেকে বেশি খুশি হয়েছে আমি। এত আনন্দ লাগছে আমার। সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর কাকি খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় ঋতুর বাবা মানে আমার কাকা বলল, আচ্ছা, এই বিয়ের ঝামেলা তো শেষ হলো, কিন্তু শুভ আর ঋতুর বিষয়ে তো কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। কি সিদ্ধান্ত ভাই? এই তো, যে কারণে বিয়ে ভেঙে গেল সেই বিষয়টি। ওরা নাকি একে অপরকে পছন্দ করে। ঋতু খাবারের প্লেট নিয়ে ভিতরে রুমে চলে গেল। এই কথা শুনে সব ঝামেলা তো শেষ হয়ে গিয়েছে, তাহলে আবার এই কথা কাকা যে কেন তুললো বুঝতে পারছি না। তাহলে কাকা কি চায় নাকি ঋতুকে আমার সাথে বিয়ে দিতে? আচ্ছা, শুভর কি বিয়ের বয়স হয়েছে নাকি এখনো? আর কাজকর্ম করে না, এই ছেলে বউকে খাওয়াবে কি? এখন হয়তো কাজকর্ম করে না, পরে তো একদিন করবে, সমস্যা কি? এই যুগে কাজকর্ম পাওয়া যত কষ্ট, আর শুভ যতদিনে ভালো কাজ পাবে ততদিনে ঋতুর ভালো একটা জায়গায় হয়তো বিয়ে হয়ে যাবে। আরে চুপ থাক, ঋতুর অন্য জায়গায় বিয়ে হলে বুঝি ওরা সারা জীবন সুখে থাকবে নাকি? বাবা চুপ করে আছে, আমিও চুপ করে আছি। কাকা ঋতুকে ডাক দিল আসতে। কিছুক্ষণ পর ঋতু এসে তার বাবার মানে কাকার পাশে বসলো। কাকা ঋতুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঋতুমা, শুভ যেগুলো বলছে সেগুলো কি সব সত্যি? আমার তো কপাল ঘামতে শুরু করেছে। এখন যদি ঋতু ভুলেও বলে সব মিথ্যা, তাহলে বাবা যে আমায় কি করবে আল্লাহ জানে। ঋতু চুপ করে আছে, কোনো উত্তর না দিয়ে। কি মা বল, শুভ যেগুলো বলছে সেগুলো কি সব সত্যি? ঋতু এখনো চুপ করে আছে। আমার তো টেনশনে অবস্থা খারাপ। ওই ঋতু, তোর বাবা যেটা জিজ্ঞেস করে সেটা উত্তর দিতে কতক্ষণ লাগে? শুভ ভাই সব ঠিক বলেছে। কি ঠিক বলছে? তোমাদের কাছে যেগুলো বলেছে। যে তুই ওকে ভালোবাসিস? বাসি। তাহলে তো আর কোনো ঝামেলা রইল না। সামনে ভালো দিন দেখে ওদের বিয়ে দিয়ে দেওয়াই ভালো হবে। ঋতু উঠে অন্য রুমে চলে গেল। আমার খুব লজ্জা লাগছে, আবার বিয়ের কথা শুনে আনন্দও লাগছে। এইটুকু ছেলের বিয়ে দেওয়া যায় নাকি? তাও আবার কাজকর্ম করে না। কি শুভ, পারবি না বউকে খাওয়াতে নিজের টাকায়? আমি মাথা নিচু করে বললাম। শুধু হুম বললেই হয় নাকি? হুম বলা আর কর্ম করা অনেক তফাৎ। কি শুভ, বল তুই পারবি? হ্যাঁ আমি পারবো, পড়াশোনার পাশাপাশি জব করব। লজ্জা শরম রেখে বলে দিলাম। জব তো পাওয়ার মুখের কথা, বললেই পেয়ে গেল। কত বছর লাগবে তার ঠিক নেই। আর ততদিনে মেয়ে বিয়ে না দিয়ে ঘরে রেখে দেওয়া যায় নাকি ভাই? এই হলো দোষ। কোনো ছেলেকে নিজ ইচ্ছায় সহজে কোনো বাবা বিয়ে দিতেই চায় না। তাদের কাছে ছেলে সবসময় শুধু ছোটই। না হলে এক কথা বলবে বউকে খাওয়াবি কি? একটা বউ আর কত খায় বুঝি না। কত বছর লাগবে আবার? শুভ তো বললো পড়াশোনার পাশাপাশি কিছু করবে। এমন যদি শুভ কিছু একটা জব করে তাহলে 7 দিনের মধ্যে ওদের বিয়ে দিব। তাহলে কথা কিন্তু কথাই, আমার বিশ্বাস আছে শুভ বুদ্ধি করে ঠিক কিছু একটা করবে। আপনার কথাই আমি রাখলাম, কিন্তু শর্ত 7 দিন সময় দিলাম। আগামী শুক্রবার দিন পর্যন্ত শুভ যদি ভালো ব্যবসা বা জব করে, যদি আমার মনে হয় সংসার চালাতে পারবে, তাহলে পরের 7 দিনের মধ্যে ওদের বিয়ে দিব আমি নিজের দায়িত্বে। আর না পারলে এই সব ভূত মাথা থেকে নামিয়ে পড়াশোনায় মন দিতে হবে ওকে।
আর কখনো ঋতুর বিয়ে আটকাতে চেষ্টা যেন না করে বলে দিলাম। কাকা আমার দিকে তাকিয়ে বলল, কি শুভ, পারবি তো কিছু একটা করে দেখিয়ে দিতে? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ পারবো। একটা জিনিস মাথায় আসছে না, কাকা অনেক আগ্রহ দেখাচ্ছে আমায় নিয়ে। আমি যতটুকু আগ্রহী তার চেয়ে কাকার আগ্রহ বেশি। ঋতুর সাথে যেন আমার বিয়ে হয়। কাকাদের বাসা থেকে রাতে খাওয়া দাওয়া করে সবাই আমাদের বাড়ি চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর মা রান্নাঘর থেকে ডাক দিলেন। আমি যাওয়ার পর রান্নাঘরেই আমায় রুটি ভাজি নাস্তা দিলেন। বেশিরভাগ আমার নাস্তা ঘরে দেন মা। আজ রান্নাঘরে দেওয়ার কারণ বুঝতে পারলাম মা কিছু বলবে। কিছু বলবে মা? তাই কি ভাবলি, কি করবি? কোন বিষয়ে? ওই যে গতকাল তোর বাবা বলল কিছু একটা কর্ম করতে, তাহলে ঋতুকে তোর সাথে এনে দিবে। আমি তো এখন পড়াশোনা করি, আমি আর এখন কি কর্ম করব বলো? এই গ্রামে সেই কৃষিকাজ ছাড়া আর কোনো কাজ আছে বলো তুমি? তাও কয়েক মাস পর পর কাজ হয়। তাহলে এখন কি হবে? কি আর হবে, কাকিকে বলে দিব অন্য কোথাও ঋতুর বিয়ে দিয়ে দিতে, ভালো প্রস্তাব এলে বিয়ের। সাথে সাথে মায়ের মন খারাপ হয়ে গেল। কি হলো, মন খারাপ করলে যে? আমি তো আরো গতকাল ভেবে নিয়েছি তোর সাথে ঋতুকে আনবো। আমার খুব ভালো লাগে ঋতুকে, আরো ঋতুকে বাড়ির বউ বউ ভাবতে শুরু করেছি। আর এখন দেখি তোর কোনো ইচ্ছাই নেই বিয়ের ব্যাপারে। কিছু করার নেই মা, আমার অনেক বন্ধু এখনো বেকার ঘুরে বেড়াচ্ছে, আর আমি হঠাৎ করে কি করব বলো? আর বাবা তো যেমন মানুষ, সে যেটা বলেছে সেটাই করতে হবে। একবার চেষ্টা তো করে দেখতে পারতি কিছু একটা করার। আচ্ছা মা, চেষ্টা করব। তাই যেন হয়। ঋতুকে আমার বাড়ির বউ করা চাই, যেইভাবে হোক। আমিও হেসে দিলাম মায়ের হাসি দেখে। আসলে মায়ের হাসির সাথে তুলনা হয় না কিছু। নাস্তা করে কলেজে চলে গেলাম। কি করা যায় এখন ভাবতে লাগলাম। সব পরিচিত বড় ভাইদের বললাম একটা জবের ব্যবস্থা করে দিতে, কিন্তু কারো থেকে তেমন কোনো সাহায্য পেলাম না। বেশিরভাগ বড় ভাইয়েরা তারাও জব খুঁজছিল। বন্ধুদের সাথে আলোচনা করলাম, কিন্তু কোনো উপকার হলো না। পড়াশোনার পাশাপাশি এমন কোনো জবই পেলাম না যেটা করে বাবার সামনে বলতে পারবো আমি জব করি। এইভাবে ঘোরাঘুরি করে আরও 6 দিন চলে গেল। মা প্রতিদিন আমার কাছে শুনতে চাইতো কোনো জব পেলাম কি না, কিন্তু সবসময় আমার একই উত্তর, না। 6 দিন পর বৃহস্পতিবার রাতে বাবা ডাক দিল। কোনো কাজকর্ম পেলি নাকি যেটা করে সংসার চালাতে পারবি? না বাবা, এখন তো মাঠের কাজের কোনো সিজন না যে করব। তাহলে বুঝ বাবা, আমি কি তোকে এমনি এইগুলো বলেছি নাকি বল? আজ যদি আমরা না থাকি তাহলে বউকে নিয়ে চলবি কিভাবে বল? তাই আগে মন দিয়ে পড়াশোনা কর, ভালো একটা জব কর, তারপর সুন্দর দেখে মেয়ে বিয়ে করে নিয়ে আসিস। ঋতুর বিয়ে হয়ে গেলে কি আর মেয়ে নেই বলে যে মন খারাপ করতে হবে? আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, মা যে বললো ঋতুকে বউ করে আনবে, আর বাবা তো এখন উল্টো বলছে। এখন কাকে আমি খুশি করব, মা নাকি বাবাকে? মন খারাপ করলি কেন শুভ? এমনি বাবা। বুঝতে পারছি। আচ্ছা, তোর জব করতে হবে না, আর যেহেতু একদিন আছে 7 দিনের, তাই এমন কিছু একটা কর যেটা দেখে আমার মনে হয় আমরা না থাকলেও তুই কিছু একটা করে ঠিক চালিয়ে নিতে পারবি তোর সংসার। আচ্ছা বাবা। কি পারবি তো? ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি আমার ঘরে চলে গেলাম। আমাদের বাড়িতে 2টা ঘর, একটা বড় ঘর, একটা ছোট ঘর। ছোট ঘরে আমি আর আমার ছোট ভাই থাকি। কিছুক্ষণ পর মা এসে জানতে চাইলো বাবা কি বলছে। তারপর আমি সব বললাম। তাহলে এখন কি করবি? তোমার কাছে কি কিছু টাকা হবে? যদি দাও তাহলে দেখি কিছু একটা করা যায় কিনা। আমার কাছে তোর নানার বাড়ির পেঁয়াজ বিক্রির টাকা থেকে 8,000 টাকা আছে মাত্র। আচ্ছা সেটাই দাও, দেখে আগামীকাল কিছু একটা করার চেষ্টা করব। তারপর মা ওই 7,000 টাকা এনে আমায় দিলেন। আমিও ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠে নাস্তা করে ওই টাকা নিয়ে মায়ের থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেলাম। রাস্তায় গিয়ে দেখি ঋতু দাঁড়িয়ে আছে। এই শুভ ভাই, কি বল? তুই কি কোনো কাজ পেয়েছিস? না। তাহলে আমাকে বিয়ে করবি না তুই? না, করব না। ঋতুর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি জানতাম তোর কোনো যোগ্যতা নেই। কি বললি তুই? চুপ থাক তুই। কতদিন হয়ে গেল একটা কাজও পেল না, আবার এসেছে রাগ দেখাতে। আমার চোখের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিচ্ছে। এমনি মেজাজ গরম, তারপর উল্টোপাল্টা কথাও কিছু বললে এবার কিন্তু মায়ের লাগাবো তোকে। সব সময় শুধু মাইর দিব। কই কখনো মারলি না তো? আগে দেই নাই, কিন্তু এখন দিব, দাঁড়া। এই বলে পাশে বাঁশঝাড় থেকে কুঞ্চি ভাঙতে গিয়েছি, আর ঋতু দিল এক দৌড়। মায়েরও পছন্দ হয়েছে পাগলি মেয়েকে। কি দেখেছে মায়ের এই পাগলি পছন্দ হলো বুঝতে পারছি না।
শুধুমাত্র মায়ের পছন্দের কারণে কিছু একটা করতেই হবে আজ। এই ভেবে রাস্তা ধরে সামনের দিকে হাঁটা শুরু করলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, শুভ কি পারবে তার মায়ের স্বপ্ন পূরণ করতে আর বাবার শর্ত পূরণ করতে? এই ভেবে রাস্তা ধরে সামনের দিকে হাঁটা দিলাম। কিছু দূর যেতে দেখি আমার বন্ধু ফয়সাল দাঁড়িয়ে আছে। কিরে দোস্ত, কি করিস এই সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে? আর বলিস না, ছাগলের ঘাস কাটি। মানে? ছোট খালার আসার কথা আছে, তাই দাঁড়িয়ে আছি। তাও দেখ, এখনো আসার নাম নাই। তোর খালা বুঝি তোদের বাড়ি চিনে না যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? সত্যি বলতে ছোট খালার একটা মেয়ে আছে, হেব্বি দেখতে, নাম স্বর্ণা, চুলগুলো কোকড়ানো ছোট ছোট, সাথে মায়াবী দেখতে। তাই নাকি? তাহলে আমার সাথে প্রেম করিয়ে দে। বললেই হলো, ওটা শুধু আমার বউ। কেন রে দোস্ত, তোর তো ঋতু আছে। ঋতু মানে? এমন ভাব নিচ্ছিস যেন কিছু জানিসই না। পুরো গ্রাম জানাজানি হয়ে গেছে তোর সাথে ঋতুর বিয়ে। আর বিয়ে? যে শর্ত দিয়েছে বাবা, যে বিয়ের নাম ভুলেও মুখে নেওয়া পাপ। মানে? এত বুঝতে হবে না, চল আমার সাথে। কোথায়? ছাগলের ঘাস কাটতে। কোন ছাগলের জন্য? সেটা পরে দেখবি, এখন চল। এই বলে ফয়সালকে নিয়ে বের হয়ে গেলাম পুরো গ্রাম ঘুরতে। ফয়সাল তোর খালাতো বোন স্বর্ণাকে না দেখে যাবেই না। এক প্রকার জোর করে ফয়সালকে নিয়ে গেলাম ওখান থেকে। তারপর গ্রামে যতগুলো বাড়ি ছাগল পালন করে সব বাড়ি ঘুরে ঘুরে ছাগল দেখতে লাগলাম। কি রে দোস্ত, তুই বললি ছাগলের ঘাস কাটবি, কিন্তু এখন সব বাড়ি ছাগল দেখছিস কেন? তুই না বললি ঋতুর সাথে আমার বিয়ে, তাহলে তো একটা ছাগল লাগবেই, তাই না, বিয়ের জন্য? ও, এবার বুঝতে পারছি, বিয়েতে ছাগলের মাংস খাবি, তাহলে তো হেভি হবে। ফয়সাল তো খুবই খুশি। ও নিজেই আর ওর পরিচিত সব বাড়ি বাড়ি নিয়ে আরও ভালো মোটা তাজা ছাগল ঘুরে ঘুরে দেখাতে লাগলো। শেষে এক বাড়ির একটা খাসি পছন্দ হলো আমার। দামাদামি করে 7,500 টাকা দিয়ে ক্রয় করলাম। দোস্ত, খাসি কিন্তু সেই হয়েছে কম দামের মধ্যে। আমি কিন্তু পাজরের মাংস খাবো। আচ্ছা, দেখা যাক। তারপর আমি আর ফয়সাল ছাগল নিয়ে ফরিদপুর শহরে ছাগল হাটে চলে গেলাম। পথে ফয়সালকে সব খুলে বললাম। শহরের হাটে এসে দেখি ছাগলের দাম অনেক যাচ্ছে। আমার আন্দাজ ছিল 10,000 হয়তো যাবে, কিন্তু দাম বেশি যাওয়াতে ওই ছাগল 12,500 টাকা বিক্রি করলাম। সাথে সাথে 5,000 টাকা লাভ। সব টাকা নিয়ে বাসায় চলে এলাম। এসে সরাসরি লাভের 5,000 টাকা বাবার হাতে দিলাম। এত টাকা পেলি কোথায়? তুমি না বলেছিলে এমন কিছু করতে যে তোমার মনে হয় আমি বিপদের সময় সংসারের দায়িত্ব নিতে পারবো কিনা দেখবে। এই নাও, একদিনের আয় আমার। বাবা ও মা অবাক হয়ে গিয়েছে এত টাকা দেখে। কিন্তু কিভাবে আয় করলি সেটা তো বল। তারপর আমি ছাগল ক্রয় করে আবার বিক্রয় করার সব কাহিনী বললাম। বাবাও অনেক খুশি হয়েছে, এমন বুদ্ধি করে কিছু একটা করেছি তাই। মাও অনেক খুশি হয়েছে। বাবা খুশি হয়ে ওই টাকা আমায় দিয়ে দিল। সাথে কাকা কাকির সাথে কথা বলে ঋতুর সাথে আমার বিয়ে পাকা করে ফেললো পরবর্তী শুক্রবারে। পরবর্তী 7 দিন খুব আনন্দের সাথে কাটলো আমার। খুব লজ্জাও লাগছিল সবার সামনে যেতে। ঋতুর সাথে আর দেখাও হলো না এই কদিন। বিয়ের দিন সকালে আমি পুকুর পাড়ে বসে আছি, এমন সময় ঋতু এসে পেছন থেকে দিল এক ধাক্কা। আমি সরাসরি পুকুরের মধ্যে গিয়ে পড়লাম। ওই পাগলি, তুই আমার ধাক্কা দিলি কেন? তাতে কি হয়েছে রে, আমার ছাগল ব্যাপারী ভাই। কি বললি তুই? আমি ছাগলের ব্যাপারী? তুই তো শুধু ছাগলের ব্যাপারই না, সাথে বিয়ে পাগল পোলা। বিয়ে করার জন্য ছাগলের ব্যাপারই হয়েছে বেচারা। বিয়ে পাগল। ওই পেতনি, তোর ভালোর জন্য এত কিছু করেছে আমি, আর তুই আমায় বললি ছাগলের ব্যাপারী? বুঝি তো, এত সুন্দরী মেয়ে দেখলে আর কয়টা ছেলের হুঁশ থাকে বল? তুই তো আমার চেহারা দেখে বেহুশ হয়ে গিয়ে বিয়ে পাগল হয়ে গিয়েছিস। আইসে আমার সুন্দরী পেতনি শাকচুন্নি কোথাকার। ঋতুকে পেতনি শাকচুন্নি বললে প্রচুর রাগ হয়। আমার দিকে মুখ কালো করে তাকিয়ে কি যেন আস্তে আস্তে বলতে লাগলো। ওই কি বলিস, জোরে জোরে বল। তাহলে শোন, শয়তান বানর হনুমান কোথাকার, সাথে তুই একটা হারামি, বুঝেছিস? দাঁড়া রে তুই। ঋতু হাসি দিয়ে দিল এক দৌড়। এই মেয়েকে নিয়ে কি যে হবে বিয়ের পরে তাই চিন্তা করতে লাগলাম। পরে গোসল করে বাসায় চলে এলাম। দুপুরে আমাদের বাসা থেকে আমাদের পরিবারের সবাই, সাথে কিছু বন্ধু, আমার মামা মামি ও সাথে মামাতো ভাই ও তার বউ নিয়ে ঋতুদের বাড়ি বরযাত্রী হিসেবে যাওয়া হলো। কাজে এসে বিয়ের সব কাজ শেষ করলো। রাতে ঋতুকে আমাদের বাসায় নিয়ে আসলো। আমার রুমেই বাসর ঘর সাজিয়েছে। আমি আমাদের বড় ঘরে বসে আছি। মামাতো ভাইয়ের বউ আমার লিজা ভাবি এসে আমার হাত ধরে নিয়ে
গেলেন আমার রুমে, যেখানে বউয়ের সাথে বসে আছে ঋতু। বলতে গেলে বিয়েটা খুব সাদাসিধাভাবে হয়েছে, আয়োজন নেই বললেই চলে এমন। রুমে গিয়ে দেখলাম রুমটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঋতুকে খাটের মাঝে বসিয়ে রেখেছে, লাল বেনারসি পরে ঘুমটা দিয়ে আছে। ভাবি গ্লাস ভর্তি দুধ ও পান টেবিলের উপর রাখলো। এই যে দেবরজি, এগুলো তোমরা খেয়ে নিও কেমন? কে কোনটা খাবো? তোমাদের যার যেটা ইচ্ছে হয় খাবে। আচ্ছা। তাই কোনো সমস্যা হলে আমায় ডাক দিবে, ওকে? আমি আর তোমার ভাই পাশের রুমে আজ রাতে থাকবো। ও আচ্ছা। ভাবি আমার হাত ধরে নিয়ে ঋতুর হাত শাড়ির আঁচলের মধ্য থেকে বের করে ধরিয়ে দিল আমায়। এমনিতে আগে অনেক ঋতুর হাত ধরেছি, কিন্তু আজ কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে নিজের মধ্যে, বোঝানো মুশকিল। আমি সামান্য সময় ধরে রেখে আবার ছেড়ে দিলাম ঋতুর হাত। কি হলো, ছাড়লে যে হাত? এমনি ভাবি। বুঝতে পেরেছি। আচ্ছা তোমরা বাসর করো, আমি তাহলে আসি এখন। ভাবি রুম থেকে বের হয়ে গেল, আমি দরজা লাগিয়ে দিলাম। ঋতু চুপ করে বসে আছে, কিছুটা অবাকও লাগছে। এত দুষ্টু ঋতু আজ হঠাৎ এত শান্ত হয়ে বসে আছে। হয়তো বিয়ে হয়েছে বলেই এমন পাল্টে দিয়েছে ভেবে খুশিই লাগলো। কেন জানি ঋতুর সামনে যেতে খুব লজ্জা লাগছে। তাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে এক পা দুই পা করে এগিয়ে গিয়ে ঋতুর সামনে গিয়ে বসলাম। ঋতু নাড়াচাড়া দিয়ে বসলো। আস্তে আস্তে ঘুমটা তুলে দিলাম আমি। ঋতুর লজ্জায় মুখ গোলাপি হয়ে গিয়েছে, মাথা একটু নিচু করে আছে। তোকে না, মানে তোমাকে খুব সুন্দর লাগছে তো ঋতু। ঋতু মাথা নিচু করে মুচকে হাসি দিচ্ছে। এতদিন আমি সবসময় ঋতুকে তুই তুই করে বলতাম, কিন্তু এখন তো আমার বউ, তাই তুমি করে বললাম। কিন্তু এরপরে যে কি বলবো আর বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললাম, তাই তোমার কি নার্ভাস লাগছে? ঋতু মাথা নেড়ে বলল, নার্ভাস হওয়ার কিছু নেই। এতদিন যেমন আমার সাথে ফ্রিভাবে কথা বলতে, সেইভাবে কথা বলো, কেমন? ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই। ঋতু মাথা নেড়ে সম্মতি দিল। তাই আমি তো অনেক বকবক করলাম, এখন তুমি কিছু বলো। ঋতু কিছুক্ষণ চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, দেখ ভাই, দুধ কিন্তু আমি খাবো। মানে? আরে ভাই তুই তো একটা গাধা। ওই যে টেবিলের উপর দুধের গ্লাস রাখা, ওই দুধ কিন্তু আমি খাবো বলে দিলাম, তুই খাবি না। হাই আল্লাহ, ইজ্জত আর রইল না। নতুন বউ তুই তুই করে আমার সাথে কথা বলছে, তাও সাথে গাধাও বললো, তাও আবার বাসর ঘরে বসে। কি হচ্ছে ঋতু এটা? এই নাকি মুখের ভাষা তোমার? ওই তোর সাথে আমি আবার কি করলাম রে? এটা কোন ধরনের বেয়াদবি ব্যবহার? তুমি আমাকে তুই করে বলছো কেন? আপনি করে কথা বলো। তুই কে রে, তোকে আপনি করে বলবো? আমি তোমার স্বামী। আইসে আমার স্বামী হইতে। তাহলে আমি তোমার কি হই? কচু। কচু আবার কি? কচু মানে কচু কচু কচু। ঋতুর চোখের দিকে চোখ গরম করে তাকালাম। এই চুপ থাকবি? এই চুপ থাকবি? আবার মুখে মুখে কথা? আবারও মুখে মুখে কথা? মেজাজ গরম করবি না বলে দিলাম। মেজাজ গরম করবি না বলে দিলাম। তুই আমার সাথে মজা করছিস? তুই আমার সাথে মজা করছিস? ঋতু। ঋতু। ঋতুর উপর আমার খুব মেজাজ গরম হয়ে গেল। এইবার যদি ভ্যাঙ্গা সামায় তাহলে তোর খবর আছে বলে দিলাম। এইবার যদি ভ্যাঙ্গা সামায় তাহলে তোর খবর আছে বলে দিলাম। দাঁড়া রে তুই। দাঁড়া রে তুই। আমি খাটের পাশ থেকে ছোট একটা লাঠি বের করলাম, যে লাঠি নিয়ে টিউশনেতে যাই ছাত্র পড়াতে। ঋতু তো লাঠি দেখেই চোখ মুখ বুঝে দিল এক চিৎকার, ওমাগো ওমাগো বলে। আমি তাড়াতাড়ি ঋতুর মুখ চেপে ধরলাম। ঋতু আমার থেকে মুখ ছাড়াতে গিয়ে খাটের উপর একদম শুয়ে পড়লো। আমিও ঋতুর উপরে শুয়েই ঋতুর মুখ চেপে ধরে আছি। ঋতু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে ভয় দেখাচ্ছে। আমি ঋতুর দিকে তাকিয়ে মুছিয়ে একটা হাসি দিয়ে ঋতুর কপালে ও চোখে চুমু দিলাম। ঋতুর মুখ চেপে ধরাতে ঋতু চুপ হয়ে আছে, কোনো শব্দ করতে পারছে না। কিছুক্ষণ আগে দেওয়া ঋতুর চিৎকার শুনে ভাবি দৌড়ে এসে রুমের দরজায় ঠকঠক করতে লাগলো। আমি ঋতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলে দিলাম। ঋতু বিছানা থেকে উঠে শাড়ি ঠিক করে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কি হয়েছে ঋতু, এভাবে চিৎকার করলে? উফ ভাবি, ওই শয়তান আমাকে মারতে গিয়েছিল জানেন। তাহলে কি করব বলেন? আমায় রাগিয়ে দিয়েছিল। মুখে মুখে কথা বলে, ভ্যাঙ্গায়, সাথে তুই তুই করে কথা বলে, তাও আপনি করে বলে না। আমি কেন ওকে আপনি করে বলতে যাব? এটা কেমন কথা ঋতু? শুভ তো তোমার স্বামী, তাই স্বামীকে আপনি করে বা তুমি করে বলতে হয়। কচুর স্বামী, আমাকে জোর করে বিয়ে করেছে ওই শয়তানটা। ঋতুর কথা শুনে আমি তো অবাক। শেষমেশ এই অপবাদ আমার উপর দিল ঋতু, আমি নাকি জোর করে বিয়ে করেছি। ঋতু, পাগলামি করার কিন্তু একটা মাত্রা থাকে। আমি তোকে জোর করে বিয়ে করেছি, তুই এটা বলতে পারলি? এই তোমাদের না প্রেমের বিয়ে? কচু প্রেমের বিয়ে? আমায় সুন্দরী মেয়ে পেয়ে এই চৌটা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে করেছে, আর কিচ্ছু না।
এই জন্য কারো উপকার করতে নেই, সব দোষ এখন আমার উপর দিচ্ছে দেখি। আমার আর কিছু বলার নেই, আমি কান ধরলাম, আর জীবনে কারো উপকার করব না। ঋতু হি হি করে হেসে দিল। ওই হাসবি না বলে দিলাম। ঋতু চুপ হয়ে গেল। এই তোমরা কি সারা রাত ঝগড়া করবে নাকি? তাহলে কি করবো এই পাগলিকে নিয়ে? কেন, বিড়াল মারো? ভাবি যে কি বলেন। ওলে বাবালে, কত ঢং ছেলেটার। ভাবি এই পাগলিকে চুপ থাকতে বলুন তো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ঋতু এবার কিন্তু একদম চুপ, স্বামীকে সম্মান দিতে শেখো। ঋতু চুপ করে রইল। আমি খাটের উপর গিয়ে বসলাম। ভাবি ঋতুর কানের কাছে কি কি যেন আস্তে আস্তে বলল, আর আমায় বলল আর ঝামেলা যেন না করি। এটা বলে রুম থেকে চলে গেল। আমি খাটের উপর শুয়ে পড়লাম। ঋতু দরজা বন্ধ করে এসে আমার থেকে অনেক দূরে সরে শুয়ে পড়লো। এত দূরে শোয়ার কারণ কি? এখন কি খুব গরম নাকি এত দূরে থাকতে হচ্ছে? চুপ করে থাকতো ভাই। আমি আবার তোর কবেকার ভাই? সেই ছোটবেলা থেকে। এখন আমি তো স্বামী, স্বামীকে সম্মান দিতে শিখো। আচ্ছা, দিলাম সম্মান। আর শোনো, আমায় এখন থেকে আপনি আপনি করে কথা বলবে, ওকে? পারবো না। কেন? অভ্যাস পাল্টানো আমার পক্ষে সম্ভব না। খুব রাগ হচ্ছে ঋতুর উপর, তাও রাগ কন্ট্রোল করে নিলাম। ভাবি ঝামেলা করতে মানা করেছে বলে এই কথা আর বাড়ালাম না। আচ্ছা, সময় দিচ্ছি তোকে, তাড়াতাড়ি অভ্যাস পাল্টিয়ে নিস, কেমন? আর আমিও এখন থেকে তোকে তুই করে না বলে তুমি করে বলবো, কেমন? আচ্ছা। ওরে আমার সুন্দরী বউরে। ঋতুর দিকে তাকিয়ে দেখি ঋতুর মুখ লজ্জায় গোলাপি হয়েছে। আমি এখন থেকে যেটা বলবো তুমি সেটাই করবে, ওকে? ঠিক আছে। আমি ঋতুর কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আই শয়তান, ছাড় আমায় বলছি। ঋতু, আবার তুমি এই বাজে ব্যবহার শুরু করলে? একটু ধরে থাকি না এমন করে। চুমু দিলাম চুলে। ঋতু আমার দিকে ঘুরে চোখ গরম করে তাকালো। ওই ঋতু কে রে? ঋতু কে মানে? তুমি? ঋতু জোরে জোরে হা হা করে হাসতে লাগলো। এই হাসির মানে কি ঋতু? আরে পাগল, আমি ঋতু না। পাগলি, মাথাটা মনে হয় তোর পুরোই গিয়েছে। বলে জোরে জোরে হাসতে রইলো। ঋতু, দুষ্টামি করার কিন্তু একটা মাত্রা থাকে। এখন এই রাতের বেলা কি শুরু করলে? আমি কি তোর বিয়ান নাকি যে তোর সাথে মজা করব? ঋতু, বেয়াদবির কিন্তু একটা লিমিট থাকে, তুমি কিন্তু লিমিট পেরিয়ে যাচ্ছ। ওই তোকে না বললাম আমি ঋতু না। ঋতু না তাহলে কে তুমি? ঋতু জোরে জোরে হাসতে লাগলো। হাসছো কেন? ঋতুদের বাড়ির রান্নাঘরের পাশে তাল গাছ আছে একটা, তাই না? ঋতুদের বাড়ি মানে? তোমাদের বাড়ি তো সেটা। হ্যাঁ আছে তো তাল গাছ। আমি ওই গাছের শাকচুন্নি পেতনি, আমার নাম মালেকা। মানে কি এগুলা বলার? আরে পুরোটাকে শুনবি তো। আমি ওই গাছে অনেক বছর আগে থেকে বাস করি। 3 বছর আগে একদিন ঋতু দুপুরবেলা চুল ছেড়ে বসেছিল। আমি তখন গিয়ে ওর ঘাড়ে ভর করেছি। তখন থেকে আমি ওর ঘাড়েই ভর করে আছি। ঋতু আমার দিকে ভয়ানকভাবে তাকানো দেখে আমার একটু একটু ভয় লাগতে শুরু করলো। তুমি কিন্তু অনেক দুষ্ট হয়েছো ঋতু, এসব বানিয়ে বলছো তাই না? এই বানিয়ে বলবো কেন রে? গত 3 বছর আগে কি ঋতু কখনো তোকে কখনো তুই করে বলতো? তাই তো, আগে তো ঋতু কখনো তুই করে বলতো না। না তো। তখন থেকে ঋতু তো আর তোর সাথে কথাই বলে না। কথা বলি আমি, মালেকা। ঋতু কি আগে এমন দুষ্টু ছিল? না তো, আগে তুমি তো কত লাজুক ছিলে। আবার হারামজাদা বলে আমি ঋতু। আমি এই ভূত পেত নিয়ে বিশ্বাস করি না। তাহলে প্রমাণ দেখবি তুই? দেখবো। তাহলে দেখ। এটা বলেই ঋতু একটা ঝাপটা দিয়ে আমার বুকের উপর উঠে বসে আমার মুখে আমার মুখে কামড় দিয়ে ধরলো। আমি দিলাম কোমরের জোরে একটা চিমটি। ঋতু লাফ দিয়ে আমার বুকের উপর থেকে নেমে সরাসরি খাট থেকে নেমে দাঁড়ালো। ওই শয়তান, তুই আমাকে এত জোরে চিমটি কাটলি কেন? শয়তান ছেলে, কত জোরে চিমটি দিয়েছে, আমার এখন জ্বালা পড়া করছে ওখানে। তুমিও তো কত জোরে আমায় কামড় দিয়েছো। এত জোরে কামড় না দিলে আমি চিমটি কাটতাম নাকি? ঋতু কান্না করছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর ঋতু হাত দিয়ে মুছছে। এই ঋতু, এইটুকুতে কান্না করতে হয় নাকি? কান্না বন্ধ করো। আমি খুব ব্যথা পেয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছতে লাগলো। আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, সরি। আচ্ছা, মাফ করে দিলাম। আর কখনো আমাকে চিমটি কাটবি না, কাটলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা তাই হবে, কিন্তু এই পেট নিষেচে পাকনা পাকনা কথা বলার কারণ কি? বলবো না। বললে কি হবে শুনি? কেন বলবো? কারণ আমি তোমার স্বামী। কচুর। ওই পাঁচি মেয়ে, কথায় কথায় এত কচু কচু করো কেন? ভালো লাগে তাই। বুঝলাম। এবার বলো, এই পেতনি মালেকা হওয়ার বুদ্ধি মাথায় আসলো কেন? ঋতু দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কি হলো বলো? যেন তুমি আমার কাছে আসতে না পারো। মানে কি? কাছে গেলে কি হতো? আমার খুব ভয় করে।
সেই জন্য তুমি যেন আমার কাছে আসতে ভয় পাও, তাই পেতনির অভিনয় করেছি। স্বামী স্ত্রী একসাথে থাকবে, এতে ভয়ের কি আছে? এত কিছু আমি বলতে পারবো না, আমার খুব ভয় হয়, এটাই শুধু জেনে রাখো। এটা তো আমায় বললেই হতো, তাহলে কাছে যেতাম না। আমি শুনেছি আর টিভিতেও দেখেছি স্বামীরা খুব খারাপ হয়, তারা বইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর নানাভাবে অত্যাচার করে। টিভিতে তো কত কিছু দেখায়, তাই বলে সব সত্যি নাকি? হয়তো সত্যি হয়, আমার বান্ধবীরা সব বলেছে। ওই পাকনা বুড়ি, তোমরা বুঝি এই নিয়ে আলোচনা করতে? তোমায় বলবো কেন? পাকনা বুড়ি একটা, তাই হঠাৎ করে তুই থেকে তুমি বললে যে? ঋতু এক পা দুপা করে এগিয়ে এসে আমার বুকে জোরে একটা চিমটি কাটলো। উফ, কি হলো? চিমটি কাটলে যে? আমাকে কেউ কিছু দিলে আমি সেটা ফেরত দিয়ে দেই। তুমি যেমন আমায় তুমি বলেছিলে, তাই তোমাকেও আমি তুমি বলে ফেরত দিয়ে দিয়েছি। আবার চিমটি দিয়েছিলে, তাই চিমটি কেটে ফেরত দিয়ে দিলাম। ব্যথা ফেরত দিলাম, ব্যথা। তোমার মাথার তার ছেঁড়া কয়টা আছে? তোমায় বলবো কেন? আচ্ছা, তাহলে এখন যদি আমি জড়িয়ে ধরি তাহলে কি হবে? ভাই, তুমি কিন্তু ভুলেও এই কাজ করবে না। আমি কি তোমার ভাই এখনো? তুমি আমার ভাই, তোমার দিকে তাকালেই কেমন যেন ভাই ভাই লাগে। প্লিজ ভাই, আমার সাথে কোনো দুষ্টুমি করার চেষ্টা করবে না কিন্তু, না হলে মনে খুব কষ্ট পাবো। ঋতু দেখি ইমোশনাল ব্ল্যাকমেল করে, আর যদি জোর করে জড়িয়ে ধরি? আমি চিৎকার দিব। দাও তাহলে চিৎকার, এখন তো তাই করব। ঋতু চোখ বুজে দিল ওমাগো বলে চিৎকার। ওই চুপ রে, ইজ্জত খাবি নাকি? ঋতু চুপ হয়ে গেল। পাশের রুম থেকে লিজা ভাবি ডাকতে রইল শুভ শুভ বলে। হ্যাঁ ভাবি বলুন। আবার কি হলো? ঋতু চিৎকার করে কেন? কোনো সমস্যা? ঋতুর ঘরে পেতনি ভর করেছে তো তাই। কি যে ঝামেলায় পড়েছে এই পাগলি মেয়েকে নিয়ে। ঋতু কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি, তোমাদের দিয়ে আর বিড়াল মারা হবে না। এর চেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, আর আমাদেরও একটু শান্তিতে ঘুমাতে দাও। আচ্ছা ভাবি, আমি ঘুমিয়ে যাচ্ছি। এই পাগলি ঋতুকে খাটে এসে ঘুমাতে বলুন। ঋতু বোন আমার, যাও চুপচাপ ঘুমিয়ে পড়ো। আচ্ছা ভাবি। টিনের ঘর থাকায় এক রুমের কথা অন্য রুমে শোনা যায়, তাই এভাবে দুই রুম থেকেও কথা বলা যায়। আমি কম্বল নিয়ে শুয়ে পড়লাম। ঋতু গিয়ে টেবিলের উপর থেকে গ্লাসের দুধ খেয়ে শাড়ি ঠিক করতে করতে এসে আমার থেকে একটু দূরে সরে শুয়ে পড়লো। আমি গ্লাসের দুধের কথা ভুলে গেলেও পাগলি দেখি মনে করে রেখেছে। মনে মনে ভাবছি আর হাসছি, হয়তো গরুর দুধ খেতে অনেক পছন্দ করে। এখনও শাড়িটাও ঠিকমতো কন্ট্রোল করতে পারে না, খুলে খুলে পড়ে যাচ্ছে। পেট কোমর সব দেখা যাচ্ছে। আমি শুধু দেখছি আর মুচকি মুচকি হাসি দিচ্ছি। বলতে গেলে আবার যদি পাগলি চেতে যায়, তাই চুপ থাকাই ভালো। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমের মধ্যে কেমন কেমন যেন মনে হচ্ছে, পায়ের তালুতে কেউ সুড়সুড়ি দিচ্ছে। চোখ খুলে দেখি ঋতু আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। ওই পিচ্ছি, সকালবেলা বুঝি আমার পায়ে হাত দিয়ে সালাম করছিস? ওই, আমি পিচ্ছি নাকি? তাহলে নিজেকে বড় ভাবিস নাকি? আমাকে আবার তুই তুই করে বলছো তুমি? এইভাবে ঘুম নষ্ট করে দিলে তাহলে কি বলবো তোকে? চাচিমা তো বললো তোমাকে ডাকতে। তোর কাকিমা কে? কে আবার? তোমার মা। ওই পিচ্ছি, আমার মা আবার তোর কাকি আছে নাকি এখনো? শাশুড়ি হয় শাশুড়ি, আম্মা বলবি এখন থেকে। আমার তো লজ্জা লাগে ভাই। এখন আবার আমায় ভাই বললি? শাশুড়িকে আম্মা বলতে লজ্জা লাগে, স্বামীর সাথে ঘুমাতে ভয় লাগে, তাহলে বিয়ে করার কি দরকার ছিল তোর? তুমি তো আমাকে জোর করে করলে। আবার সেই মিথ্যা অপবাদ। ঢং দেখে বাঁচি না। যাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নাস্তা নিয়ে আসছি। আসো না পিচ্ছি, আমার বুকে একটু জড়িয়ে ধরি। লুচ্চা বদমাইশ পোলা, লজ্জাও লাগে না এগুলো বলতে। ওই তুই আমার বউ, তোকে বলবো না তো কি অন্য মেয়েকে গিয়ে বলবো নাকি? হয়েছে, আর ঢং করতে হবে না। আমার কত পোড়া কপাল রে ঋতু। তোমার আবার কি হলো? সারা জীবন গল্পে নাটকে মুভিতে দেখে আসলাম নতুন বউ স্বামীর ঘুম ভাঙায় ভেজা চুলের পানিতে। আর আমার কি পাগলি বউ, তেমন তো কিছু করলো না, উল্টা পায়ে সুড়সুড়ি দিয়ে আমার ঘুমটা নষ্ট করে দিল। আমি কেন ভোরবেলা গোসল করব? আমরা তেমন কিছু করেছি নাকি রাতে? এই বলেই ঋতু জিহ্বাতে কামড় দিল। লজ্জায় মুখ গোলাপি হয়ে গিয়েছে। পিচ্ছি মেয়ে, সব বুঝে, কিন্তু এমন ভাব নিয়ে থাকে যে কিছু বুঝে না। কচু বুঝি। এটা বলে ঋতু লাজুক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর লিজা ভাবি নাস্তা নিয়ে আসলো আমার জন্য। আপনি নাস্তা নিয়ে আসলেন যে ভাবি? তোমার বউকে বললাম তোমার জন্য নাস্তা নিয়ে আসতে, সে তো লজ্জায় মুখ গোলাপি রঙের করে রেখেছে। এমন কি বলেছো গো বউকে যে লজ্জায় মুখ গোলাপি করে রাখছে? ওই পাগলির কথা বাদ দেন ভাবি, ওর মাথার তার ছেঁড়া আছে তো, তাই কখন কি করতে হয় বোঝে না। বুঝি, কিছু না বললে বুঝি এত লজ্জা পাচ্ছে? তেমন কিছু না ভাবি। আচ্ছা, আপনি নাস্তা করেছেন? ও মা গো, দেবর দেখে ভাবি নাস্তা করছে নাকি তার খবরও নিচ্ছে।
মেয়েদের কাজ হলো সবসময় খোঁচা দিয়ে কথা বলা, তাই না? তাই। আচ্ছা, গতকাল পরে আর কি করলে? পরে ঘুমিয়ে গেলাম আপনার কথা মতো। কেন, বিড়াল মারো নাই? কি যে বলেন আপনি। আরে বলো, কোথায় পড়ছি? না ভাবি, তেমন কিছু না। ঋতু তো আমার কাছে থাকতেও ভয় পায়। তাই নাকি? ভাবি ভাবি আমার সামনে সব নাস্তা সাজিয়ে দিয়ে আমার পাশে বসলো। শোনো, আমি যা বলি তাই করো। কি করব? আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা কি সত্যি বিয়ের আগে থেকে প্রেম করতে? না তো, এগুলো তো সব মিথ্যা বলেছি পরিস্থিতি মানিয়ে নিতে। তাহলে তো ভালোই। ভালো কেন? ভালো এই জন্য যে তোমরা এখন প্রেম করতে পারবে। মানে একটু বুঝিয়ে বলুন। দেখো, তুমিও প্রেম করনি, ঋতু আগে কখনো প্রেম করেনি, তাহলে এখন তোমরা প্রেম করো আগে জমিয়ে, বুঝলে? মানে ঋতু যতদিন না চাইবে ততদিন ওকে কোনো ব্যাপারে জোর করে কিছু করবে না। ততদিন না হয় দুইজন দুষ্টু মিষ্টি প্রেম চালিয়ে যাও, দেখবে কত মজা লাগবে বউয়ের সাথে প্রেম করতে, বুঝলে? আপনার কথাই রাখবো তাহলে। সেটাই করো। তোমার ভাই তোমায় 1 মাস সময় দিয়েছিল, বুঝলে? ততদিন আমরা জমিয়ে প্রেম করেছি। ভাই তো আপনাকে 1 মাস সময় দিয়েছে, কিন্তু আমি পারবো না এতদিন সময় দিতে ঋতুকে। পাগল একটা, যত ফ্রি হতে পারবে তত প্রেম জমবে, বুঝলে? আচ্ছা দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা দেখো তাহলে। আর শোনো, আগামীকাল সকালে তোমার ভাই বলেছে তোমাকে ও ঋতুকে সাথে নিয়ে আমাদের বাসায় যাব। তোমাদের দাওয়াত থাকলো কিন্তু। আগামীকাল সকালে যাব, তারপর দেখবে তোমার পাগলি বউকে কিভাবে রাগাতে হয়। ওই পাগলিকে আবার কিভাবে রাগাবেন? সেটা পরেই দেখতে পারবে। এখন নাস্তা করে নাও তো তাড়াতাড়ি। আমি নাস্তা করে নিলাম লিজা ভাবির সাথে গল্প করতে করতে। কত স্বপ্ন ছিল, বিয়ের পর 7 দিন দরজা খুলবো না, শুধু বউ আর আমি সবসময় রোমান্স করব, গল্প করব। কিন্তু কপাল এতটা খারাপ যে সেই সকাল থেকে নাস্তা করে বসে বসে দুপুর হয়ে গেল, ঋতুর কোনো খোঁজ নেই। একবারও আমার রুমে আসার নামও নেই। দুপুর পর্যন্ত অপেক্ষা করে শেষে গোসল করতে বের হয়ে গেলাম। বড় ঘরে গিয়ে দেখি ঋতু ম্যাডাম গোসল করে সেজেগুজে খাটের উপর শুয়ে টিভি দেখছে। মেজাজ খুব গরম হয়ে গেল। নতুন বউ থাকবে আমার কাছাকাছি, আর উনি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। ওই তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? কোথায় থাকবি মানে? এটা কি তোর ঘর? তাহলে কার ঘর এটা? এবারের বউ আমি, তাহলে তো ঘর আমারই হলো। সেটা না হয় হলো, কিন্তু আমাদের রুম আছে না, ওখানে গিয়ে টিভি দেখ। এই তুমি সব সময় ঝাড়ি দিয়ে কথা বলো কেন? আবার এখন কেন তুই তুই করে কথা বলছো? আমি তো এখন আর তোমাকে তুই করে বলি না। ওরে ন্যাকামোরে, তাহলে কি বলবো? সব সময় আমাকে তুমি করে বলবে, কেমন? আচ্ছা বলবো, কিন্তু সব সময় তাহলে আমার কাছে কাছে থাকতে হবে। আমি পাশাপাশি থাকি, আর সুযোগ পেলে জড়িয়ে ধরো, তাই না? কেন গো সুন্দরী, ধরলে কি হয় শুনি? ওলে বাবালে, কত ঢং! হঠাৎ চোখ গেল খাটের উপর পাশে থাকা লিজা ভাবির উপর। দেখি সে বসে বসে মিটমিট করে হাসছে। আমি কি লজ্জায় পড়েছি হঠাৎ, বলে বোঝানো মুশকিল। একটা হাসি দিয়ে ভাবির দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে বাসায় এসে খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গিয়েছে। যখন ঘুম ভেঙেছে তখন দেখি ঋতু খাটের উপর আমার পাশে বসে ক্রিম নিচ্ছে মুখে। সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে ম্যাডামের? আমি বুঝি তোমার ম্যাডাম। ম্যাডাম হলে দোষ কি? যত পাকনা বুড়ির মতো পাকনা পাকনা কথা বলেন। ম্যাডাম না বলে উপায় আছে? ভালো হতো বুড়ো দাদু, একটু পাকনা না হলে দুনিয়াতে টেকা খুব কষ্ট। তা যাচ্ছেন কোথায় বললেন না তো? কোথায় আবার? স্কুল মাঠে খেলতে। তোর কি মাথায় কিছু আছে নাকি পুরোটাই গোবর? কি? বাড়ির বউ কখনো মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে খেলা করে নাকি? মানুষ দেখলে কি বলবে? আমার তো খেলাধুলা না করলে ভালো লাগে না। কেন, আমি আছি না, আমার সাথে খেলবি। তোমার সাথে আর কি খেলবো? লুডো আর ক্যারাম খেলবি। তাহলে আমি লুডো নিয়ে আসি। এখন না, লিজা ভাবি বেড়াতে এসেছে তো, তাকে নিয়ে ঘুরতে যেতে হবে একটু। আমার নিয়ে যাবে প্লিজ? আমি মনে মনে বলি তোমায় তো আগে নিব, তারপর তো অন্য সবাই। আচ্ছা যাওয়ার যখন ইচ্ছা তাহলে তৈরি হয়ে নিয়ে যাব। ঋতু খুশি হয়ে তৈরি হতে শুরু করলো। আমি ফ্রেশ হয়ে লিজা ভাবিকে তৈরি হতে বললাম। কিছুক্ষণ পর ঋতু আর লিজা ভাবি তৈরি হয়ে রাস্তায় এলো। ঋতু গোলাপি রঙের একটি 3 পিস পরেছে, আর লিজা ভাবি হলুদ রঙের একটা 3 পিস পরেছে। দুজনকেই খুব সুন্দর লাগছে। তা কোথায় যাবেন ভাবি? তুমি যেখানে যাবে সেখানেই যাব। ওই ভাই, আমাকে একটা জিনিস খাওয়াবে? কি জিনিস? ফুচকা আর চটপটি। তাহলে তো সেই 2 কিলোমিটার এখন হেঁটে বাজারে যেতে হবে। তোমার পায়ে বুঝি জোর কম? আরে পেতনি, আপনাদের কষ্ট হবে বলে বললাম। মেয়ে মানুষ এত হাঁটলে পরে আবার বলবেন না তো পায়ে ব্যথা হচ্ছে। আমাদের কিচ্ছু হবে না, তাই না ভাবি? আচ্ছা তাহলে চলো। মাত্র বসন্ত ঋতু শুরু হয়েছে, এখনো শীত শীত একটা ভাব রয়েছে। আমি ভাবি আর ঋতু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। মাঠের বাতাস এসে ভাবি আর ঋতুর চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন লাগছে।
মনে হচ্ছে আমার দুই পাশে দুই পরী, আর মাঝে আমি একটা সাধারণ জিন। কিছু দূর এগিয়ে যেতেই ঋতুর এক স্কুলের বান্ধবীর সাথে দেখা। ঋতুকে দেখে ঋতুর বান্ধবী ডাক দিল, ওই ঋতু, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তো কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি। এই বলে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। কত বড় পাঁজি মেয়ে, আমার স্বামী হিসেবে পরিচয় না করিয়ে দিয়ে বলল ভাই। উনি কি তোর ভাই হয়? আমার চাচার ছেলে। লিজা ভাবি আমার দিকে তাকিয়ে চোখ ইশারা দিয়ে বোঝালো ঋতু কি বলছে তা দেখতে। তাহলে তো খুব ভালো। প্রেম করবি নাকি আমার ভাইয়ের সাথে? আমি তো ঋতুর কথা শুনে অবাক। ঋতু হেসে গলে পড়ে যাচ্ছে, ভাবিও হা করে তাকিয়ে আছে। আরে বল বল, আমার ভাই কিন্তু এখনো সিঙ্গেল আছে। ঋতুর বান্ধবী ঋতুর কানে কাছে মুখ এগিয়ে এসে বলল, সত্যি কি তোর ভাই সিঙ্গেল? আরে হ্যাঁ, পিওর সিঙ্গেল আমার ভাই। আর সিঙ্গেল থাকবেই না কেন বল? কোনো মেয়ে তো আর আমার ভাইকে পাত্তাই দেয় না। ঋতু কি আমার প্রশংসা করলো নাকি দুর্নাম করলো কিছু বুঝতে পারলাম না। তবে মনে মনে বলি, শুধু একবার সুযোগ আসুক পিচ্ছি, তারপর তোমার বোঝাবো মজা কেমন লাগে। ঋতুর বান্ধবী আমার দিকে তাকিয়ে মুচকে হাসতে হাসতে চলে গেল, আর ঋতুকে ইশারা করে বোঝালো প্রেম করিয়ে দিতে। ঋতু তো আমার দিকে তাকিয়ে হি হি করে হেসেই যাচ্ছে। ওই পিচ্ছি, তোমার বান্ধবীকে তুমি বললে না কেন আমি তোমার স্বামী? আমার ইচ্ছে হয়নি তাই বলি নাই। আমার মুখে আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই বলবো। সুযোগ কিন্তু আমারও আসবে বলে দিলাম। আচ্ছা, দেখা যাবে। বেশ কিছু দূর এগিয়ে যেতেই আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি এলো। ভাবির দিকে তাকিয়ে বললাম, এই সুন্দরী ভাবি, তোমার হাতটা দাও তো একটু ধরি। ভাবি আমার কথা শুনে লজ্জা পাচ্ছে। দাও না কেন ভাবি তোমার হাত? লজ্জা পেতে হবে না, আমি তো তোমার স্বামীর মতোই। ভাবির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বোঝালাম ঋতুকে রাগাতে এমন করছি। সব বুঝতে পেরে ভাবি মুচকি হাসি দিয়ে সরাসরি আমার ধরা তো দূরের কথা, আমার ডান হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখলো, যেন মেঘনা চাইতে বৃষ্টি। ঋতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে ঋতু কপাল কুচকে তাকিয়ে রাগে লাল হয়ে মুখ ফুলিয়ে টমেটো করে ফেলেছে। ভাবি, তোমার জন্য আমার খুব আফসোস হয় গো। কেন বলতে পড়ছি? এই যে তুমি পরীর মতো সুন্দরী, কিন্তু তোমার বরটা একদম তোমার যোগ্য না জানো। আমার ভাই বলে তো আমি আর মিথ্যা প্রশংসা করব না। আসলে তুমি যত সুন্দরী মেয়ে, তোমার সাথে একটা নায়কের মতো ছেলেই বর মানাতো। এখন আর বলে কি লাভ বলো? সেটা তো ঠিক বলেছো। আমি যদি তোমার বড় হতাম তাহলে সত্যি তোমার বিয়ের আগে আমি তোমায় পটিয়ে নিয়ে বিয়ে করে নিতাম। ঋতু তো রেগে মুখ লাল করে রয়েছে। আমি আর ভাবি ঋতুর দিকে মাঝে মাঝে তাকিয়ে ওর মুখ দেখে হাসি দিচ্ছি। ভাবি আমার কানে কানে বলল, তোমার বউ খুব রেগে গিয়েছে। আমাদের হাসি দেখে তার যেন রাগ আরও বেড়ে যাচ্ছে। পথে আর আমার সাথে ঋতু কথা বলল না। বাজারে গিয়ে দুইজনকে ফুচকা ও চটপটি খাওয়ালাম। ভাবি হাসি মুখে খেলেও ঋতু মুখ গম্ভীর করে খেলো। তারপর আরেকটু ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। রাতে আমি শুয়ে আছি, ঋতু পাশে টেবিলের উপর বসে খাতার কাগজ কুচকুচি করে কাটছে। কি হলো? ওই কাগজ টুকরো টুকরো করে কাটছো কেন? ঋতু চুপ করে ওর মতো কাগজ কাটতেই রয়েছে। কি হলো বলো? আমি শুনেছি কাগজ কুচি করে কাটলে নাকি দেনাদার অনেক বেড়ে যায়। দেনাদার অনেক বেড়ে গেলে তো আরো ক্ষতি, তাই না? প্রচুর ক্ষতি। তোমায় তখন পুলিশ ধরে নিয়ে যাবে, ভালো হবে। এই তুমি বউ নাকি শত্রু? শত্রু। বুঝতে পারলাম বিকালের রাগ এখনো কমে নাই ঋতুর। ভাবি ঠিকই বলেছে, বউয়ের সাথে প্রেম করার মজাই অন্যরকম। রাগিয়ে যে এত মজা আগে জানতাম না। আমার পিচ্চি বউ ঋতুকে কিন্তু রাগলে একদম একটা পিচ্চি পরীর মতো সুন্দর লাগে। ঋতু আমার দিকে তাকিয়ে হাসতে গিয়েও হাসি কন্ট্রোল করে নিল। হচ্ছে, আর আলু দিতে হবে না। আলু কেন দিব? সুন্দরী হলে বুঝি তাকে সুন্দরী বলবো না? এই তুমি যেভাবে বলছো আমি কিন্তু এতটাও সুন্দরী না। বউ পটানো যে এত সহজ আগে জানতাম না। শুধু রূপের প্রশংসা করো তাহলেই কাজ হবে। কে বললো এই কথা? তুমি তো জানো আস্ত একটা পরী। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা লাগে না এমন করে বললে? এই বলে লজ্জামুখী ঋতু আমার পাশে এসে বসে আমার বুকে একটা খামচি দিল। সব বউয়েরা খুশি হলে শুনেছি আদর করে, আর ঋতু এসে আমার খামচি দিল, তাও বুকে। ব্যথা তো একটু পেয়েছি, তাও প্রকাশ করলাম না। তা আগামীকাল সকালে কিন্তু মামা বাড়ি যেতে হবে আমাদের দুজনকে, দাওয়াত আছে। আমিও যাব না, তোমাকেও যেতে দিব না। কেন? তোমার লিজা ভাবির ভাবসাব বেশি সুবিধার না। তোমার দিকে কিভাবে যেন তাকায়। তুমি অবুঝ একটা ছেলে, পরে তোমার সাথে কিছু করে ফেললে? আমার সাথে আবার কি করবে? আরে বোঝো না কেন, কালো জাদু। তুমি না যাও, যেও না, আমি তো যাবই। এত যাওয়ার শখ কেন তোমার শুনি? ওখানে তোমার গার্লফ্রেন্ড আছে। মানে কি? তোমার কি আবার গার্লফ্রেন্ডও আছে নাকি? আছে তো, গেলেই দেখতে পারবে। ঋতু আবার রাখতে শুরু করলো। তাহলে যে আছে তো, গেলেই দেখতে পারবে। ঋতু আবার রাখতে শুরু করলো।
তাহলে বিয়ের আগে আমাকে বলে না কেন তুমি প্রেম করতে? আমি কি পাগল নাকি যে বিয়ের আগে এগুলো তোমায় বলবো আর তুমি বিয়ে বন্ধ করে দাও? তুমি আমাকে ঠকালে। এখানে ঠকানোর কি হলো? আমার দুষ্টু বউ। তোর দুষ্টু বউয়ের কিছু কই, আগামীকাল তোর সাথে আমিও যাব, সাথে তোর গার্লফ্রেন্ডের পা ভেঙে হাতে ধরে দিয়ে আসবো, বুঝেছিস? তুমি থেকে আবার তুই বলতে শুরু করলে। আমার মাথা গরম হয়ে গিয়েছে, যদি আপনি নিজের ভালো চান তাহলে ঘুমান। এটা বলে খাটের উপর উঠতে লাগলো। আমি পাশ থেকে জামার ওড়না টেনে ধরলাম। ঋতু এক টানে ওড়না ছাড়িয়ে নিল আমার হাত থেকে। রাগীভাবে আমার দিকে তাকিয়ে বলল, এই শয়তান লুচ্চা পোলা, বিরক্ত করিস কেন রে? ঘুমা বলছি। ঋতুর কণ্ঠে গালি শুনতে মজাই পাচ্ছি। পিচ্চি বউয়ের বকাবকি, সাথে শাসন বলে কথা। আমিও লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ঋতুর ডাকে। এই তুমি আর কত ঘুমাবে বলো তো? যাবে না তুমি? কোথায় যাব আবার? কেন? তোমার মামার বাড়ি। আমি তোমার গার্লফ্রেন্ডকে দেখবো। তা না হয় দেখাবো। তা রাগ কমেছে নাকি ম্যাডামের? একটু কমেছে। তাহলে আসো তো আমার বুকের মধ্যে। ইস, বুড়ো দাদুর শখ কত। যাও তৈরি হও তাড়াতাড়ি। এটা বলে ঋতু রুম থেকে বের হয়ে গেল। ঋতুর মুখে হাসি থাকলেও চোখ দেখে বোঝা যাচ্ছে এখনো অনেক রেগে আছে। অল্প বয়সী পিচ্চি মেয়ে বিয়ে করলে মনে হয় এমনই সব সময় তাদের রাগের বস্তার নিচে পড়ে থাকতে হয় দেখছি। শয়তানি বা দুষ্টুমিও বোঝে না, শুধু রাগ করতে পারে। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তৈরি হলাম মামার বাসায় যেতে। সকাল 10টার দিকে মামাতো ভাই, ভাবি, ঋতু আর আমি রওনা হলাম মামাদের বাসার উদ্দেশ্যে। মামা মামি গতকালই চলে গিয়েছে তাদের বাসায়। ঘণ্টাখানেক পর সেখানে পৌঁছে গেলাম। আমরা যাওয়ার পর মামি নাস্তা দিলেন আমাদের। ঋতু তো ঘ্যান ঘ্যান শুরু করলো আমার গার্লফ্রেন্ডকে দেখবে। এখন কিভাবে যে তাকে গার্লফ্রেন্ড দেখাবো বুঝতে পারছি না। আসলে তো আমার কোনো গার্লফ্রেন্ড ছিলই না। বিষয়টি বুঝতে পেরে লিজা ভাবি শুধু হাসছে। আমি খাটের উপর বসে আছি আর ঋতু আমার পাশে শুয়ে আছে। এই তোমার গার্লফ্রেন্ড কোথায়? আরে একটু অপেক্ষা করো। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমায় এক্ষুনি নিয়ে যাও তোমার গার্লফ্রেন্ডের কাছে। আমার গার্লফ্রেন্ড সবসময় সবার সামনে আসে না, বুঝলে? কেন? তাহলে তো তার নজর লেগে যাবে তাই। ওলে ঢং, দেখাও তো আগে। আচ্ছা দেখাবো, আগে বলো তুমি শাড়ি পরে আসলে না কেন? কিভাবে আসবো বলো? আমি শাড়ি পরলে কিছুক্ষণ পর শাড়ি একাই খুলে পড়ে যায় শরীর থেকে। তাহলে তখন আমায় ডাক দিতে, শাড়ি পরিয়ে দিতাম। তুমি বুঝি শাড়ি পরিয়ে দিবে? আরে না, শাড়ি খুলতে সাহায্য করতাম। চুপ শয়তান, তোমার গার্লফ্রেন্ড কোথায় সেটা বলো আগে। আচ্ছা আগে কথা দাও, বাসায় গিয়ে শাড়ি পরে আমায় দেখাবা, তাহলে আমার গার্লফ্রেন্ডকে দেখার সুযোগ করে দিব। কত সুন্দরী শুনি তোমার গার্লফ্রেন্ড যে এত শর্ত দিচ্ছ। যাও, আগামীকাল শাড়ি পরবো। আর একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর রুমে এলো আরফা। আরফা আমার মামাতো বোন, আমার থেকে 2-3 বছর ছোট। আর ঋতুর বিয়েতে যায়নি সে। রুমের মধ্যে ঢুকে ঋতুকে এক নজরে দেখতে লাগলো। কি রে আরফা, বিয়েতে গেলি না কেন? আরফা আমার দিকে তাকিয়ে মুখ কালো করে ফেললো। একটু রাগি মুখ করে আমার দিকে তাকিয়ে কয়েকবার, তারপর ঋতুর দিকে তাকিয়ে কয়েকবার মুখ ভেঙচি কেটে বের হয়ে গেল রুম থেকে। আরফার এত রাগের কি হলো বুঝতে পারলাম না। ঋতু তো রেগে আগুন হয়ে গেল, তাকে মুখ ভেঙচি কাটায়। এই তোমার বোন আমাকে ভেঙচি কাটলো কেন? আমি কিভাবে বলবো, আমায়ও তো তাই করলো। সত্যি করে বলো, তোমার বোনের সাথে তোমার এত কি শত্রুতা? শত্রুতা থাকবে কেন, ও তো আমার বোনের মতো। ঋতু মুখ ফুলিয়ে বসে রইল। এরপরে লিজা ভাবি আর আরফা আমার রুমে আসলো। এবার দেখি আরফার চোখ বেয়ে পানিও পড়ছে। ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। আরফা তুই কান্না করিস কেন? কেন, তুমি বুঝি জানো না? আমি আবার কি জানবো। ও বুঝতে পেরেছি, বিয়েতে যেতে পারে নাই তাই হয়তো। এতদিনের সম্পর্ক এভাবে শেষ করে দিলে জানো তুমি? কাম সারছে, এমনি ঋতু রেগে আছে। তারপর আরফা দেখি আমায় জানুও বলছে। আরফা বুবু আমার কি বলছো এগুলো তুমি? তুমি কিভাবে পারলে আমার সাথে 2 বছরের রিলেশন শেষ করে শেষে কি এমন একটা মেয়েকে বিয়ে করতে? ঋতু তো আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার অবস্থা খারাপ হতে চলেছে। এই আরফা কি বলছিস এগুলো তুই? কিসের রিলেশনের কথা বলছিস 2 বছরের? তুমি আমায় ভালোবাসতে না? তুই তো আমার ছোট বোন, ভালো তো বাসবই। আমার সাথে প্রেম করতে না তুমি? ধুর পাগলি, প্রেম করতে যাবো কেন? ঋতু আমার হাতে জোরে খামচি দিয়ে ধরলো। এই মেয়েটাই কি তোমার গার্লফ্রেন্ড? হাত ছাড়ো শোনা বউ আমার। ও আমার গার্লফ্রেন্ড না, আমার বোনই হয়। বোন বোন কখনো গার্লফ্রেন্ড হয় নাকি? আপন বোন তো আর না, মামাতো বোন। আমি যদি চাচাতো বোন হয়ে তোমার বউ হতে পারি, তাহলে মামাতো বোন কেন গার্লফ্রেন্ড হতে পারবে না? জানো তুমি সব ভুলে গেলে।
তুমি না আমায় মেলায় নিয়ে নিজের হাতে ফুচকা খাইয়েছিলে? ওরে হারামজাদা শয়তান বেঈমান, গতকাল দেখি আমার নিজের হাতে খেতে হলো, আর তুই তোর গার্লফ্রেন্ডকে নিজের হাতে খাওয়াইছিলি, তাই না? বউ বড় নাকি গার্লফ্রেন্ড বড়? ঋতু, তুমি কিন্তু এইভাবে তুই তুই করে বলতে পারো না। আমার একটা মান সম্মান আছে এখানে। বাসায় চলো, তারপর মান সম্মান সব দেখাবো তোমাকে, কেমন? আরফা চোখ মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল। ভাবিও হাসতে হাসতে চলে গেল। ঋতু একটু পর পর আমার হাতে জোরে জোরে খামচি দিতে লাগলো। ঋতুর ভাবসাব দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কামড় বসিয়ে দিবে। তাই আমি সুযোগ বুঝে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। অন্য রুমে গিয়ে দেখি ভাবি আর আরফা বসে টিভি দেখছে। আমায় দেখে আরফা হেসে দিল। কি ভাইয়া, ভাবি কিন্তু হেব্বি দেখতে হয়েছে। ভাবির চিন্তা পরে কর, আগে বল আমি তোর কবে কার জানো? লিজে ভাবি বললো তোমার বউকে একটু জ্বালাতে, তাই একটু দুষ্টামি করলাম। তাহলে যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো? পড়বেই তো। প্রথমে গিয়ে চোখ দিয়ে অনেকবার পানি বের করার জন্য চেষ্টা করলাম, কিন্তু হলো না। তারপর আবার রুমে এসে লিজা ভাবির বুদ্ধি মতো পেঁয়াজের ছাপ চোখে লাগিয়ে দিয়ে পানি বের করে তোমাদের ওখানে গিয়ে অভিনয় করলাম। ভাবি, তাহলে এই বুদ্ধি তোমার ছিল? আমার ছিল। আরে তোমার হলো পিচ্ছি বউ, একটু রাগাবে, দুষ্টুমি করবে, এটাই তো মজা। আপনাদের দুষ্টুমিতে যে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তোমার আবার কি হলো? ভাবির সামনে হাত এগিয়ে ধরলাম। কম হলেও 20টা খামচি দিয়েছে ঋতু আমার ডান হাতে। লাল হয়ে দাগ পড়ে গিয়েছে। এমন হলো কিভাবে? কিভাবে আর, আপনারা যখন দুষ্টুমি করছিলেন তখন ঋতু আমায় আদর করে এগুলো দিয়েছে। হাই আল্লাহ, কখন দিল দেখলাম না তো। তুই যখন ওগুলো জানোটানো বলছিলি, আর ওইদিকে ঋতু আমার হাত চেপে ধরে খামচি দিচ্ছিল। না পারছিলাম কিছু বলতে, না পারি সইতে। তাহলে তো আমি ভালোই করেছি। যাও এখন গিয়ে বউকে একটু ধমকিয়ে এসো। আমি কি ধমক দিব? সেই তো আরো রেগে ফুলে আছে এখনো। তাহলে আর কি করবে, একটু আদর করে এসো। আর আদর, কাছে গেলেও চিৎকার দেয়। তাই নাকি? এই, যদি আমায় বিয়ে করতে তাহলে আমি তো চিৎকার দিতাম না, উল্টা আরো আদর করতাম। হয়েছে, আর এখন বলতে হবে না। এখন বিয়ে হয়ে গিয়েছে তো এখন কতজন এমন বলবে। কেন বিয়ের আগে এমন বললে কি হতো শুনি? আহারে, ভুল হয়ে গিয়েছে, আর কখনো ভুল হবে না, প্রমিস। হয়েছে, আর কাটা জায়গায় নুনের ছিটা দিতে হবে না। আমার পিচ্চি বউটাকে তো দিলি রাগিয়ে, এখন কিভাবে শান্ত করব সেটাই ভাবছি। তোমার বউ এখন তুমি কিভাবে সামলাবে তুমি জানো, আমরা কি বলবো? এটা বলে হাসতে রইল। আমি আবার ঋতুর কাছে গেলাম। গিয়ে দেখি বালিশের মধ্যে মুখ চেপে ধরে শুয়ে আছে। আমি আস্তে আস্তে গিয়ে পাশে বসলাম। আস্তে আস্তে হাত দিয়ে হঠাৎ করে কোমরে সুড়সুড়ি দিতে লাগলাম। ঋতু তো আমার দিকে ঘুরে আমার হাত চেপে ধরার জন্য চেষ্টা করতে লাগলো। আমি আরও বেশি বেশি দিতে লাগলাম। ঋতু হাসতে হাসতে গলে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে কোনো কথাও বের করতে পারছে না। সুড়সুড়ি সহ্য করতে না পেরে ঋতু উঠে বসলো। আমি আরও বেশি করে তখন ঋতুর পেটেও সুড়সুড়ি দিতে লাগলাম। ঋতু কতক্ষণ হাসতে হাসতে মোচড়াতে মোচড়াতে শেষে সরাসরি এসে আমার গলা জড়িয়ে ধরলো। একদম আমার বুকের সাথে ঋতুর বুক মিশিয়ে দিল শক্ত করে। এ যেন মেঘনা চাইতে বৃষ্টি। আমি সুড়সুড়ি দেওয়া বন্ধ করে ঋতুকে বুকের সাথে মিশিয়ে ধরলাম। ঋতু আমার গলা জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। আমিও জড়িয়ে ধরে এক হাত দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে ঋতুকে শান্ত করার চেষ্টা করছি। 5 থেকে 6 মিনিট পর একটু শান্ত হয়ে আসলো ঋতু। কথা বলতে গেলেও বারবার কথা আটকিয়ে যাচ্ছে ঋতু। এই, তুমি জানো না আমার কোমরে অনেক সুড়সুড়ি আছে? এইভাবে কেউ কাউকে সুড়সুড়ি দেয়? এগুলা বলছে আর তখন আমার গলা জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। একটু দিলে কি হয়? তুমি জানো আমি তখন মরেই যেতাম প্রায়। আচ্ছা তুমি পরে কথা বলো, আগে শান্ত হও তো। ঋতু আবার কথা বলা বন্ধ করে আমায় জড়িয়ে ধরে রইল। আমিও সুযোগ পেয়ে একদম বুকের সাথে মিশিয়ে ঋতুর চুলের ঘ্রাণ নিতে রইলাম। আরও প্রায় 5 থেকে 6 মিনিট পর ঋতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। কি হলো, থাকো না এভাবে। আমি এখন স্বাভাবিক হয়ে এসেছি, এখন ছেড়ে দাও। থাকো না আর একটু, খুব ভালো লাগছে। এই না, কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখবে, আমার বউকে আমি ধরেছি। খুব শখ, তাই না? এটা বলে ঋতু আমায় আরো জোরে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে যাচ্ছি। ঋতু এমন কাছে এসেও চিৎকার না করে আরো এখন নিজেই এত রোমান্টিক হয়ে উঠেছে। আরো 2 মিনিট ওইভাবে কেটে গেল। এবার ছাড়ো প্লিজ। ছাড়বো, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো? আগে আমার চোখের দিকে তাকাও। ঋতু আমার পেছন থেকে মুখ সামনে এনে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমিও ঋতুর চোখের দিকে তাকিয়ে রয়েছি। এখনও ঋতু আমার বুকের সাথে মিশে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঋতুর কপালে চুমু দিলাম। ঋতু কোনো বাধা দিল না, উল্টো চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর চোখ খুলল ঋতু। আমি ঋতুর চোখে চুমু দিতে গেলাম। ঋতু চোখ বন্ধ করে নিল। বুঝতে পারলাম ঋতুও রোমান্টিক মুডে আছে, তাই 2 চোখেও চুমু দিলাম। ঋতুর নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, চোখ বন্ধ করে আছে। আমি সাহস করে যেই মাত্র ঠোঁটে ঠোঁট মিলাবো
আর রুমের দরজা থেকে লিজা ভাবি বলল, কি খাচ্ছ তোমরা? মিষ্টি? ঋতু চোখ খুলে লিজা ভাবিকে দেখে তাড়াতাড়ি আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আমিও ছেড়ে দিলাম। ঋতু আমার থেকে দূরে গিয়ে বসলো। ভাবি আপনি? হ্যাঁ আমি। তোমাদের মিষ্টি খাওয়া শেষ হলো? চলো তোমাদের খাবার দিব। আচ্ছা আমরা আসছি। আমি খাট থেকে নেমে গেলাম। ঋতু আমার সাথে খাট থেকে নেমে গেল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। বিকালে ঋতু, মামি আর ভাবি তিনজন মিলে ঢেকিতে চাল কুটলো পিঠা বানাতে। রাতে সেই চালের গুঁড়ো দিয়ে গরম গরম কয়েক রকম পিঠা বানালো। গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। রাতে পিঠা খেয়ে বসে আছি। ঋতু আমার হাত ধরে রয়েছে, যেন ভাবি আর আরফার কাছে যেতে না পারি। তারা গল্প করার জন্য ডাকছে একটু পর পর। ঋতু তো চোখ গরম করে আমায় ভয় দেখাচ্ছে। কি হলো কি? হাত ছাড়ো আমার। ভাবি কি মনে করবে? কখন থেকে ডাকছে? আমি তোমাকে ওদের কাছে যেতে দিব না। গেলে এমন কি হবে? তুমি বউ রেখে গার্লফ্রেন্ডের কাছে যাবা? সাহস তো কম না তোমার। আরে পাগলি, আরফা আমার গার্লফ্রেন্ড না, আমার বোন হয়। আমি সব বুঝতে পারছি। তুমি গতকাল এই গার্লফ্রেন্ডের কথা বলেছিলে আমাকে। এখন বুঝতে পারছি বউয়ের সাথে একটু মজা করাও মানে বিপদে পড়া। আরে পাগলি মেয়ে, ও আমার গার্লফ্রেন্ড হবে কেন? আমি কখনো রিলেশন করিনি। ধরা খেলে সবাই এমনই বলে। কিভাবে যে তোমায় এখন বিশ্বাস করাই? আচ্ছা তাহলে একটা প্রমাণ দাও। একটা কেন, 1000টা দিব। বলো কি প্রমাণ চাও? ভয় পাবে না তো? অনেক কঠিন প্রমাণ দিতে হবে। একদম না, তুমি শুধু বলো কি করতে হবে। একটা ইট নাও তো হাতে। তারপর? তারপর নিজের মাথায় একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলো। ও মা গো, এটা কখনো সম্ভব? আমি জানতাম তুমি পারবে না। সবাই বউয়ের জন্য কত কিছু করতে রাজি, আর তুমি এইটুকু করতে পারবে না? কিভাবে যে তোমায় এখন বুঝাই। এর মধ্যে আরফা এসে দরজার সামনে দাঁড়িয়ে মুচকিয়ে হাসি দিয়ে আমায় ডাক দিল। এই যে আমার জানুটা কি করছে গো? ঋতু তো রেগে আবার আমার হাতে খামচি দিয়ে ধরলো। আরফা বোন আমার, এখান থেকে যা প্লিজ। এই পাগলিকে আর রাগাস না। কি বললে তুমি? আমি পাগলি? গার্লফ্রেন্ডের কাছে বউকে পাগলি বলিস? লজ্জা লাগে না তোর? এটা বলে এক ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে সরাসরি আমার বুকের উপর উঠে চুল ধরে টেনে ধরলো। আমার তো মনে হচ্ছে চুলগুলো ছিঁড়েই যাচ্ছে। আরফা তো ঋতুর কাণ্ড দেখে ভয় দিল এক দৌড় রুমের সামনে থেকে। এই ছাড়ো ছাড়ো, চুল ছিঁড়ে গেল। ছিড়ুক, তোর সব চুল ছিঁড়ে যাক। এবার কিন্তু সুসুই দিব বলে দিলাম। তাহলে চুল একটাও থাকবে না মাথায়, বলে দিলাম। শয়তান। মাফ চাই, আর জীবনে চিকন চাকান মেয়ে বিয়ে করব না। পরের বার মোটা মেয়ে বিয়ে করব, যেন বুকের উপর উঠতেও অনেক সময় লাগে। তাহলে তোর বুঝি আরো বিয়ে করার শখ আছে, তাই না? এটা বলে আরো জোরে চুল টেনে ধরলো। আমি কিন্তু এখন কান্না করব। ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত? তাড়াতাড়ি বলো। আমাকে হানিমুনে নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব, এখন ছাড়ো। আগামী কালই নিতে হবে। আচ্ছা নিব, তোমাদের বাড়ি হানিমুনে নিয়ে যাব কাল। পাগল নাকি? এইটুকু দূরে কেউ হানিমুনে যায়? তাহলে কোথায় যাবে? কক্সবাজার নিয়ে যাবে। হায় আল্লাহ, একদিনের মধ্যে আবার কক্সবাজার যাওয়া যায় নাকি? প্রস্তুতি লাগে না? আমি জানি না, আমি দূরে হানিমুনে যাব তো যাবই। আচ্ছা নিয়ে যাব, কিন্তু আমারও তাহলে শর্ত আছে। কি শর্ত বলো? প্রথমে। কি শর্ত বলো? প্রথমে আমার চুলগুলো ছাড়তে হবে। হ্যাঁ ছেড়ে দিলাম। এটা বলে আমার চুলগুলো ছেড়ে দিল। এবার তোমার হাত দুটো আমার হাতের মধ্যে দিতে হবে। এই দিলাম আমার হাত। এটা বলে দুটো হাত আমার হাতের মধ্যে রাখলো। আমি ঋতুর হাত ধরে দিলাম আমার দিকে টান। ঋতু এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। ঋতুর মুখটা আমার মুখের খুব কাছে চলে এসেছে। এবার তোমায় বলতে হবে, হঠাৎ করে হানিমুনে যাওয়ার ইচ্ছা হলো কেন? আমি তো সেই ছোটবেলা থেকে শুনে আসছি বিয়ে হলে হানিমুনে যেতে হয়। তাই বলে আজ হঠাৎ করে মনে পড়লো যে? ধুর, এত প্রশ্ন করো না তো। নিয়ে যাবে কিনা তাই বলো। আচ্ছা চেষ্টা করব। আগে বলো, হানিমুনে গিয়ে কি কি করতে হয় জানো? হ্যাঁ জানি তো। কি কি করতে হয় বলো তো শুনি। অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হয়, অনেক কিছু খেতেও হয়, আর তারপর অনেক কিছু শপিং করতে হয়। আর কি আবার? তারপর বাড়ি চলে আসতে হয়। ওই তোমার যেগুলোতে লাভ সেইগুলো করতে হয় ঠিক জানো, আমার লাভের সময় কিছু জানো না? একদম অবশিশু। মানে? হানিমুনে গেলে যে রোমান্স করতে হয় তুমি বুঝি জানো না? লুচ্চা বদমাইশ বলা। হায় আল্লাহ, বউয়ের সাথে রোমান্স করব, এতে লুচ্চার কি হলো শুনি? সব সময় শুধু পচা কথা, তাই না? তাই কখন যাচ্ছি হানিমুনে সেটা বলো। শর্ত আরো আছে তো। তাহলে তাড়াতাড়ি বলো। হানিমুনে যাব ঠিক আছে, কিন্তু কয়েকদিন পর। আর এই কয়েকদিন তুমি আমায় নিজ হাতে রান্না করে খাওয়াবে, সাথে শাড়ি পরা শিখে নিবে। অনেক বড় সম্পর্ক, তুমি বুঝবে না।
কি সম্পর্ক বলো? এই যে পিচ্চি ম্যাডাম, আপনি তো ঠিক মতো শাড়ি পরতে পারেন না। শাড়ি পরলেও শাড়ি একা একা খুলে পড়ে যায়। মাঝে মাঝে আমি তো আপনার পেট দেখে ফেলি, তাই আমি দেখলে তো সমস্যা নেই। যদি ঘুরতে গিয়ে শাড়ি পরেন আর আমার সাথে অন্য কেউ আপনার পেট দেখে ফেলে, তাহলে বুঝি আমার ভালো লাগবে বলুন? আপনার পেট দেখার অধিকার শুধু আমার। যা দুষ্টু। তারপর ঋতুর সাথে এমনি গল্প করে দুজন ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে মামা বাড়ি থেকে আমাদের বাড়ি চলে আসলাম। এখন বসন্ত ঋতু থাকায় অনেক জায়গা থেকে পিকনিকে বাস যাচ্ছে। আমি সেই খোঁজ করতে লাগলাম, আর ঋতু আমার পছন্দ মতো রান্না করে খাওয়াতে লাগলো। এইভাবে 15 দিন কেটে গেল। 15 দিন পর এক জায়গায় খোঁজ পেলাম 3 দিনের সফরে পিকনিকে যাচ্ছে, কিন্তু কক্সবাজার না, যাবে সিলেটে। ভাবলাম ঋতুকে বলে দেখি সে কি বলে। একদিন সকালবেলা ঋতু আর আমি বসে আমার রুমে নাস্তা করছি। চিন্তা করলাম কথাটা এখনই বলি। পিচ্চি, তোমার হানিমুনের মানে পিকনিকে যাওয়ার একটা গাড়ির খোঁজ পেয়েছি তো। সত্যি বলছো তুমি? একদম সত্যি। তাহলে আমি কি জামা কাপড় গুছিয়ে নিব? আরে পিচ্চি, আগে পুরোটা শুনো তো। কি বলো? কক্সবাজারের পিকনিকের গাড়ি পাইনি, সিলেটের গাড়ির খোঁজ পেয়েছি। এই, তোমাকে কি বলেছি নাকি পিকনিকে যাব? আমি বলেছি হানিমুনে যাব। আরে পিচ্চি, একই তো হলো। সবাই পিকনিক করবে, আমরা হানিমুন করব। তাহলে কি হানিমুন হবে? হবে মানে সাথে ছেলে মেয়ে সব হবে। শয়তান একটা। তা সিলেট কোথায়? মৌলভীবাজার জেলার পাশে। মৌলভীবাজার জেলা কোথায়? তোমাকে চেনাতে গেলে আমি বুড়ো হয়ে যাব। আগে যাই, তারপর সব দেখতে পারবে। তাহলে বলো কখন যাবে? সামনের সপ্তাহে, মানে 7 দিন পর। এখন আরো 7 দিন? এই 7 দিন তাহলে আমি কি করব? মেয়েদের যে কাজ তাই করো। মুখে আটা ময়দা মাখাও তাহলে এই 7 দিন। ঋতু কয়েকটা ভেঙচি কাটলো। ওই, তোমার না কথা ছিল শাড়ি পরা শিখে নিবে এই গত কয়েকদিনের মধ্যে? কি শাড়ি পরা কি পারো এখন? মানে তার মানে তুমি এখনো চেষ্টা করো না একবারও? যাও তাহলে, আর যাওয়া হচ্ছে না। আচ্ছা, তুমি রাগ করো না প্লিজ, আমি আজই চেষ্টা করব। মনে যেন থাকে। তারপর নাস্তা শেষ করে ঋতু রুম থেকে চলে গেল। আমি বন্ধুদের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে গেলাম। দুপুরে নদী থেকে গোসল করে এলাম বন্ধুদের সাথে গিয়ে। গোসল করে বাসায় এসে রুমে ঢোকা মাত্র দেখি ঋতু একটা নীল রঙের শাড়ি কোমরে পেঁচিয়ে খাটের উপর আঁচল ফেলে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি রুমে ঢুকতেই ঋতু আমায় দেখে তাড়াতাড়ি খাটের উপর থেকে শাড়ির আঁচল নিয়ে বুকে চেপে ধরলো। আমিও খুব লজ্জা পেয়েছি ঋতুকে অমনভাবে হঠাৎ করে দেখায়। দ্রুত রুমের দরজা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বাইরে বের হয়ে হঠাৎ মাথায় এলো, বউ হলো আমার, তাহলে আমি লজ্জা পাচ্ছি কেন? আমি দেখবো না তো কে দেখবে? এইভাবে আবার দরজা খুলে রুমের মধ্যে ঢুকে গেলাম। গিয়ে দেখি ঋতু আবার আঁচল নামিয়ে খাটের উপর রাখছে। আমায় দেখে আবার আঁচল উঠিয়ে বুকে নিল। এই শয়তান, আবার আসলে কেন? রুম থেকে বের হও তাড়াতাড়ি। কেন যাব আমি? আমার বউকে আমি দেখবো। এখন রুম থেকে বের না হলে কিন্তু আম্মুকে ডাক দিব বলে দিলাম। সমস্যা নেই, জোরে ডাক দাও। বাড়ি তোমার দেবরও আছে। তুমি চিৎকার করে ডাক দিলে সেও কিন্তু দেখতে আসবে ভাবির কি হলো। তখন কি হবে বলো? তুমি তো খুব শয়তান, সময় বুঝে সুযোগ নিচ্ছ। তার বলতে সুন্দরী বউ তো আর এমনিতে সুযোগ দিবে না, তাই সময় বুঝে সুযোগ নিতে হচ্ছে। হয়েছে, আর ঢং করতে হবে না। এবার রুম থেকে বের হও তো, আমি শাড়ি পরবো। পরো তাহলে। একটা শাড়ি পরতে আর কতক্ষণ লাগে? দেখো না, এটা কি কচুর শাড়ি, এক পাশে গুজে দিলে আরেক পাশ থেকে খুলে পড়ে যাচ্ছে। ধ্যাত, শাড়ি কচুর নাকি? তুমি পরতে পারো না। যাই হোক, তুমি বের হও, আমি আবার চেষ্টা করব। আমি পরিয়ে দিলে চলবে? তুমি আবার শাড়ি পরাতে পারো নাকি? না পারার কি আছে? শাড়ি পরানো কি কোনো ব্যাপার হলো নাকি? এই, পারো মানে? এর আগে কয়টা মেয়ে এসে শাড়ি পরিয়েছ? সত্যি করে বলো তো। এই জন্য বউয়ের সাথে কোনো বিষয়ে আলোচনা করতে নেই। তারা পজিটিভকে নেগেটিভ করতে একবারও ভাবে না। কি বলো তুমি ঋতু? আমি কেন অন্য মেয়েদের শাড়ি পরাতে যাব? তাহলে শাড়ি কিভাবে পরায় তুমি জানলে কিভাবে? শাড়ি পরানো শিখতে আবার কাউকে শাড়ি পরিয়ে অনুশীলন করতে হয় নাকি আগে? লাগে তো। তাই নাকি? আচ্ছা, মদ খেলে কি হয়? মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়। তুমি কখনো খেয়েছো? না তো, কিন্তু কেন? তুমি কখনো মদ খাও নাই, কিন্তু তুমি জানো তো যে মদ খেলে মানুষ মাতাল হয়। তেমনি আমিও কখনো শাড়ি পরাইনি, কিন্তু তেমনি তোমার মতো আমিও জানি কিভাবে শাড়ি পরাতে হয়, বুঝলে? তুমি আসলে সত্যি নাম্বার 1 শয়তান। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না আমার। এবার চোখ বন্ধ করো, শাড়ি পরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি চোখ বন্ধ করব কেন? চোখ বন্ধ করবে তুমি। চোখ বন্ধ করলে আমি শাড়ি পরাবো কিভাবে বলো? তুমি বন্ধ করো, তাহলে আর লজ্জা লাগবে না।
আচ্ছা। তারপর ঋতু চোখ বন্ধ করলো। আমি রুমের দরজার ভেতর থেকে লক করে দিলাম। তারপর গিয়ে ঋতু শাড়ির আঁচল শরীর থেকে খাটের উপর নামিয়ে রাখলাম। ঋতুতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, চোখ বুঝে মুচকি মুচকি হাসি দিচ্ছে। ঋতুর হাসি দেখে আমারও খুব হাসি পাচ্ছে। আমিও শাড়ি পরানোর সময় ইচ্ছা করে বারবার ঋতুর শরীর হাতের ছোঁয়া দিচ্ছি, কিন্তু ঋতু আমার হাতের ছোঁয়া পেয়ে বারবার চোখ বুঝে হাসি দিয়ে লাফ দিয়ে সরে যাচ্ছে। এমন কাণ্ড দেখে আমার কাছে দারুণ লাগছে, তাই সুযোগে সৎ ব্যবহার যাকে বলে তাই করে নিচ্ছি। আমি নিজেই শাড়ির কুচি ঠিক করে গুজে দিলাম ঋতুর কোমরে, পুরো শাড়ি ঠিক করে আঁচল উঠিয়ে দিলাম ঋতুর কাঁধে। ঋতু ম্যাডাম, আপনার শাড়ি পরানো শেষ। ঋতু চোখ খুলে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কেমন হয়েছে বললে না তো? খুব সুন্দর হয়েছে তো। তুমি এই শাড়ি পরানো শিখলে কিভাবে শুনি? তার মানে শাড়ি পরানো আমি শিখে গিয়েছি, এখন তো তাহলে বিয়ে করাই যায়। বিয়ে করা যায় মানে? আরো বিয়ে করার ইচ্ছে আছে নাকি? আছে তো। তোমার মতো পিচ্চি আবার আনরোমান্টিক বউ যদি ঘরে থাকে তাহলে তো আরেকটা বিয়ে করাই উচিত। না পারি একটু ভালোবাসতে, না পারি একটু রোমান্স করতে। বুড়ো দাদুর এত শখ কেন শুনি পিচ্চি বউয়ের সাথে রোমান্স করতে? রোমান্স ছাড়া কি ভালোবাসা যায় না? না, যায় না। আমি রোমান্স করব। যাও তাহলে আরেকটা বিয়ে করে নাও, কোনো বুড়িকে। পিচ্চি, আবার একটু চোখ বন্ধ করো। আবার কেন? চোখ বন্ধ করো তো, একটু বাদ আছে শাড়ি ঠিক করার। ঋতু চোখ বন্ধ করলো। আমি আবার হাঁটু গেড়ে বসে ঋতুর পেট থেকে শাড়ি সরিয়ে ঋতুর পেটে পাপড়ি দিয়ে ধরলাম। ঋতু তো লাফ দিয়ে সরে গিয়ে আমার মাথার চুল 2 হাত দিয়ে চেপে ধরে টেনে দাঁড় করালো আমাকে। সাথে শয়তান বলে সিনেমা নায়কদের মতো জোরে একটা ঘুষি দিল আমার পেটে। ঘুষি খেয়ে তো আমার অবস্থা খারাপ। আমি দিলাম জোরে চিৎকার, ও মা গো, তোমার ছেলেকে মেরে ফেলেছে গো। মা রান্নাঘর থেকে দৌড়ে এসে আমাদের রুমের দরজায় ঠকঠক করতে লাগলো। আমি খাটের উপর পেট ধরে বসে পড়লাম। ঋতু গিয়ে দরজা খুলে দিল। মা রুমের মধ্যে এসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পাজি ছেলে, আমি তো ভয় পাইছি। এই তো তুই ঠিক আছিস, তাহলে ওইভাবে চিৎকার করলি কেন? কোথায় আর আমি ঠিক আছি, তোমার আদরের বৌমা আমার পেটে ঘুষি দিয়েছে। সত্যি কি ঋতু, তুই শুভর পেটে ঘুষি দিয়েছিস? ঋতু মাথা নেড়ে বলল, কেন, কি কারণে? ঋতু চুপ করে আছে। ঋতুর চুপ থাকা দেখে আমার খুব হাসি পাচ্ছে। কেন আবার? ওর ঘরে তো পেতনি আছে। ওই পেতনির শয়তানি বুদ্ধিতে এমন পাগলামি করে সব সময় সে। ঋতু আমার দিকে কপাল আর ভ্রু কুচকে তাকালো। ভালোই হয়েছে, তুইও যেমন পাগল, তোর বউও হয়েছে তেমন পাগলি। এবার দুইজনেই মারামারি কর, আমি গেলাম। এটা বলে মা রুম থেকে চলে গেল। আমি ঋতুর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছি, আর ঋতুর আগে মুখ লাল টমেটো বানাচ্ছে। কি হলো পিচ্ছি, মায়ের কাছে বললে না কেন? এইবার বলি নাই, এর পরের বার দুষ্টুমি করলে সত্যি বলে দিব। কি বলবে শুনি? তুমি যেইটুকু দুষ্টুমি করবে তার থেকে বেশি বানিয়ে বানিয়ে বলবো। তাই নাকি? পারবে বলতে তুমি? লজ্জা লাগবে না? লাগলে লাগবে, তাও বলবো। দেখো, সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আচ্ছা, তাহলে দেখি কেমন সত্যি। এই বলে ঋতুর হাত ধরে এক টান দিয়ে কাছে এনে কোমর জড়িয়ে ধরে খাটের উপর শুয়ে দিলাম ঋতুকে। আমি সরাসরি ঋতুর উপর শুয়ে পড়লাম। ঋতু ওর উপর থেকে আমাকে সরাতে হাত দিয়ে ঠেলতে লাগলো। এখন কি বলবে শুনি মায়ের কাছে? আমি বলে দিব তুমি আমাকে জোর করে জড়িয়ে ধরেছো। তাই নাকি? এটা বলেই ঋতু ঠোঁটের সাথে ঠোঁট মিল করে দিলাম। ঋতু আমার চুলগুলো টেনে ছিঁড়ে নিতে যাচ্ছে। 2 মিনিট পর ঋতু শান্ত হয়ে গেল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। ঋতু আমাকে সরিয়ে দিয়ে খাট থেকে উঠে নিচে নেমে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে লাগলো। কেমন লাগলো গো আমার পিচ্চি বউ? ঋতু রাগীভাবে আমার চোখের দিকে তাকালো। শয়তান, তুই আমাকে থুতু খাওয়ালি। ও মোর খোদা, পিচ্চি বউ বলে কি এটা? খাওয়ালাম মিষ্টি, সে বলে থুতু। ওই পিচ্চি, এটা থুতু হবে কেন? এটা তো মিষ্টি। মিষ্টি না ছাই, আমাকে থুতু খাওয়ালি কেন তুই? আমি এখনই আম্মুকে বলে দিব। এটা বলে ঋতু রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। আজ মনে হয় মান সম্মান সব শেষ করে দিবে ঋতু। আমিও তাড়াতাড়ি খাট থেকে উঠে ঋতুকে আটকাতে পেছনে পেছনে দৌড় দিলাম। ঋতু এক দৌড়ে ঘরে গিয়ে মায়ের সামনে বসে বলল, আম্মু খেতে দেন আমাকে। যাক, বাঁচা গেল। পিচ্চি মাথায় একটু বুদ্ধি হয়েছে, না হলে তো মান সম্মান সব যেত এখন। আমাকেও মা খেতে বসতে বলল, আমিও খেতে বসলাম। আমি, ঋতু আর আমার ছোট ভাই খাচ্ছি, আর মা খাবার পরিবেশন করছে। কিছুক্ষণ পর মা ঋতুকে বলল, ঋতু, শুভ বলল তোরা নাকি পিকনিকে সিলেট যাচ্ছিস ঘুরতে। আম্মু, আপনার ছেলের সাথে আমি যাব না। আমরা সবাই অবাক হয়ে ঋতুর দিকে তাকালাম। কেন রে মা, আমার ছেলে কি করলো এমন? আপনার ছেলে অনেক পচা। পচা মানে?
আপনার ছেলে সুযোগ পেলে আমাকে চুমু দিতে আসে শুধু। আমি তো শুনে লজ্জায় শেষ। মা কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে এসে দিল। আমার ছোট ভাই তো হাসতে শুরু করলো। ঋতুর মতো মাছের কাঁটা বেছে বেছে মাছ খেয়েই যাচ্ছে। আমায় যে কত বড় লজ্জায় ফেললো তার কোনো হুঁশই নেই। আমি মাথা নিচু করে চুপচাপ খাওয়া শেষ করে উঠে গেলাম। আমি রুমে যাওয়ার কিছুক্ষণ পর ঋতু এলো। আমি শক্ত করে ঋতুর হাত চেপে ধরলাম। ওই পিচ্ছি, মায়ের সামনে এগুলা কি বললে তুমি? তাও তো কম বলেছি। তুমি যে আমাকে থুতু খাওয়াইছো সেটা তো বলি নাই। এরপর কোনো দুষ্টুমি করলে সব বলে দিব। সুযোগ কিন্তু আমারও আসবে। আমি তখন আম্মাকে ডাক দিব। তুমি না হানিমুনে যাওয়ার জন্য পাগল? তা এখন আমাকে কোথায় পাবে? তখন তো কোনো ছাড়াছাড়ি নেই। আচ্ছা, দেখা যাবে। তখন দেখবে কেন? তাহলে এখনই দেখো। এটা বলে ঋতুর হাত ধরে আমার দিকে টেনে নিলাম। কিন্তু ঋতু আম্মা বলে খুব জোরে চিৎকার করে উঠল। আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম। বিয়ে করেও শান্তি নেই। সুন্দরী বউ সামনে দিয়ে ঘুরে, কিন্তু একটু দুষ্টুমি করতে গেলেই মাকে ডাক দেয়। না বুঝে পিচ্চি মেয়ে বিয়ে করলে এমনই হয়। এখন বুঝতে পারছি। মনে মনে চিৎকার করে বলি, আমি আর বিয়ে করতে শান্তি পেলাম না গো। খুব কষ্টে আছি গো। না পারি কাউকে বলতে, না পারি সইতে। আমার চিন্তা এখন একটাই, পিকনিকে গেলে ঋতুকে বোঝাবো কেমন মজা। একদিন 2 দিন করে পিকনিকের তারিখও চলে এলো। আজ বুধবার, আর আগামীকাল বৃহস্পতিবার বিকালে বাস ছাড়বে সিলেটের উদ্দেশ্যে। সেই ছাগল বিক্রির পুরাটা টাকা আমার কাছে ছিল। সেই টাকা দিয়ে সব খরচ করবো ভাবছি। সুযোগ বুঝে অনেক শপিংও করিয়ে নিল ঋতু তার জন্য। ঋতু অনেক খুশি, প্রথমবার এত দূর ঘুরতে যাচ্ছে তাই। পরের দিন সকালে ঘুম ভাঙলো ঋতুর ডাকে। এই ওঠো ওঠো, আর কত ঘুমাবে? এত ভোরে ডাকাটা কি কেন শুনি? ভুলে গেলে নাকি? আজ হানিমুনে যাব। এই পিচ্ছি, হানিমুন না, বলো পিকনিকে যাচ্ছি। ইস, যাচ্ছি হানিমুনে? তাহলে বলবো কেন পিকনিকে যাচ্ছি? হানিমুন শুনলে সবাই হাসাহাসি করবে, লজ্জায় পড়তে হবে তো। তাই বলে হানিমুনে গিয়ে পিকনিক বলবো? এটা আমাকে দিয়ে সম্ভব না। তাড়াতাড়ি উঠে তৈরি হও। এই ভোরে তৈরি হয়ে কি হবে? যাবো তো বিকালে। তোমার চুলের অবস্থা দেখে তোমাকে একদম হনুমান হনুমান লাগছে। যাও গিয়ে চুল কাটিয়ে আসো তাড়াতাড়ি। সকালবেলায় স্বামীকে হনুমান বলে দিলে? যেমন লাগছে তেমন বলছি। যাও চুল কাটিয়ে আসো তাড়াতাড়ি। আচ্ছা যাচ্ছি, তাহলে একটু আদর করো আগে। আদর আবার কিভাবে করে? এই মনে করো আমায় জড়িয়ে ধরে। তোমার শুধু সব সময় পচা কথা। তুমি থাকো, আমার অনেক কাজ আছে। এটা বলে ঋতু রুম থেকে বের হয়ে গেল। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ি উঠানে গিয়ে দেখি ঋতু মুখে আটা ময়দা লাগিয়ে বসে আছে। এই তুমি গত কয়েকদিন তো অনেক আটা ময়দা মাখলে মুখে, তাই আজও নিতে হলো নাকি? কি বলো এগুলো তুমি? আজ তো আরো বেশি নিতে হবে। আজ যাব আর আজ নিব না বললেই হলো। কি হয় এগুলো লাগিয়ে? তুমি এত বুঝতে পারবে না। মেয়েদের বিষয়ে এত মাথা না খাটালে হয় না বুঝি। যাও তোমার কাজ করো। সেটা ঠিক বলছো, পাগলিদের বিষয়ে এত মাথা খাটানো উচিত না। এই তুমি কি আমার সাথে এখন ঝগড়া করতে চাচ্ছ নাকি? কই না তো। তাহলে যাও আব্বু আম্মুর সাথে ঝগড়া করে দেখে আসো। বড় ঘরের থেকে বাবা মায়ের ঝগড়ার শব্দ পাওয়া যাচ্ছে। মা খুব রেগে আছে, কণ্ঠ শুনে বুঝতে পারা যাচ্ছে। মা বাবার মধ্যে আবার ঝগড়া লাগলো কি নিয়ে? আমি লাগিয়ে দিয়েছি। মানে? তোমার ওখান থেকে বের হয়ে বড় ঘরে গেলাম, গিয়ে দেখি আব্বু ভাত খাচ্ছে আর আম্মু ভাত বেড়ে দিচ্ছে। আমি গিয়ে আম্মুকে একটা হাসি দিয়ে বললাম, আম্মু আপনাকে কোনোদিন আব্বু হানিমুনে নিয়ে গেছে? হ্যাঁ, তারপর? আম্মু আমার দিকে অবাক ভাবে তাকিয়ে বলল, না রে মা, বাপের বাড়ি নিয়ে যায় না, আবার হানিমুন? তাহলে এর মধ্যে ঝগড়া লাগার মতো কি কথা হলো? তারপর আমি বললাম, আম্মু আমার মনে হয় আব্বু আপনাকে ঠকিয়েছে। না হলে দেখুন আপনার ছেলের সাথে আমার কদিন হলো বিয়ে হয়েছে, আর এর মধ্যে সে আমায় জোর করে হানিমুনে নিয়ে যাচ্ছে। সে তো কোনো কথাই শুনতে চাইলো না, বলল বউয়ের মন খুশি রাখতে একটু ঘোরাঘুরি করা উচিত বউকে নিয়ে। হায় রে মিথ্যু, এগুলা আমি তোমায় কখন বললাম আবার? তারপর কি হলো? তারপর আম্মু বলল, তোরা নাকি পিকনিকে যাচ্ছিস? আমি উত্তরে বললাম, না তো, পিকনিক হলো নাম, আর আমাদের মেইন উদ্দেশ্য হলো হানিমুন। শেষে মাকেও বলে দিলে? আচ্ছা তারপর? তারপর আবার কি, আম্মু আব্বুকে খোঁচা দিয়ে কথা বলতে লাগলো, কিপটে লোক।
সহ অনেক কিছু বলেছে। আরো বলল এমন লোকের সাথে বিয়ে হয়ে তার জীবনটাই নষ্ট হয়ে গেছে, সারা জীবন শুধু কষ্ট করলো। কিন্তু আব্বু নাকি তার মনের কষ্ট কখনো বুঝলো না। আবার আব্বু শুধু বলল, সবাইকে নিয়ে কি হানিমুনে যাওয়া যায় নাকি, তোমার যোগ্য হতে হয়, তোমার যোগ্যতাই নেই। আর আম্মু রেগে গিয়ে আব্বুর সাথে ঝগড়া শুরু করলো। ওই দেখো গত 1 ঘন্টার বেশি সময় ধরে চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে মারামারিও হবে। তোমার যে কয়টা তার ছেঁড়া মাথার আল্লাহ জানে। ঋতু আমার কথা শুনে হাসতে রইল। আমি তাড়াতাড়ি বড় ঘরে গেলাম বাবা মায়ের ঝগড়া থামাতে। গিয়ে দেখি আমার সাহসী বাবা মায়ের ভয়ে চেয়ার নিয়ে রুমের এক কোণে বসে আছে, আর মা হাতে খুন্তি নিয়ে বাবার দিকে রাগীভাবে তাকিয়ে বড় বড় ঝাড়ি দিয়ে বাবার মনে আঘাত দিচ্ছে, আর বাবা সেগুলো চুপ করে সহ্য করছে। কি হয়েছে তোমাদের মা, এভাবে চিৎকার করছো কেন? আমার আবার কি হবে, আমার তো পোড়া কপাল। আমার কপালে এমন স্বামী জুটেছে যে একটু ঘুরতে তো দূরের কথা, একটু বাপের বাড়ি নিয়ে যেতে চায় না। এমন কিপটে মানুষ হয় কোনোদিনও? আরও মনের যত কষ্ট অভিমান অভিযোগ ছিল সব খুলে বলল মা। মা কিছু ভুলও বলেনি। স্বামী এমন কিপটে আনরোমান্টিক হলে তো বলবেই, সব স্ত্রীরই তো কত স্বপ্ন থাকে স্বামীকে নিয়ে। কিন্তু মা এখন বাবাকে যেভাবে বলছে, কিছু একটা বলে বাবাকে এই কথার আঘাত থেকে বাঁচাতে হবে দেখছি। তাই অনেক ভেবে বললাম, দেখো মা, তোমাদের যখন বিয়ে হয়েছে তখন কি আর এমন গাড়ি ছিল নাকি যে কোথাও দূরে নিয়ে যাবে বলো? আমিও তো গল্পে শুনেছি কাদার মধ্যে গোসল করেও তোমাদের বাড়ি তোমায় নিয়ে যেত বাবা। তাহলে এটা কি কম হলো বউয়ের জন্য বলো? আমার কথা শুনে বাবা পয়েন্ট খুঁজে পেল। চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে বলো এবার, তোমায় নিয়ে বিয়ের পর তোমার বাড়ি যেতে গিয়ে 3 দিন আছাড় খাইছি কাদার মধ্যে, আবার একদিন সাঁকো থেকে খালের মধ্যে পড়েছিলাম, তাও তোমায় নিয়ে গিয়েছিলাম তোমার বাপের বাড়ি। এই যুগের ছেলের কেমন করতো? মা চুপ করে আছে। শোনো শুভর মা, তখন যদি গাড়ি থাকতো তাহলে আমিও তোমায় নিয়ে অনেক দূরে দূরে ঘুরতে নিয়ে যেতাম, বুঝলে? ঠিকই মা, গাড়ি ছিল না, এতে বাবার কি দোষ? তুমি চাইলে বাবা কালকেই তোমাকে নানা বাড়িতে নিয়ে যাবে, তাই না বাবা? আবার এখন যাওয়ার কি দরকার ছিল? এখনই আবার শুরু হয়ে গেল পিছন টান। আচ্ছা আচ্ছা, কালকে যাব, কেমন? তাহলে তো ঝামেলা রইল না। বাবা মায়ের ঝগড়া থামিয়ে ঘর থেকে বের হয়ে এলাম। ঋতু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ করে আব্বু আম্মুদের চুপ হয়ে গেল। আমার মা তো তোমার মতো পাগলি না যে না বুঝে শুধু ঝগড়া করবে। আমি একটু বুঝিয়ে বললাম, তারপর সব ঝামেলা শেষ। আমি বুঝি পাগলি? পাগলি না হলে কি স্বামীর বুকের উপর থেকে উঠে বসে হানিমুনে যাওয়ার জন্য রাজি করাতে পারে? একটু পাগলামি না করলে অনেক কিছু মিস করতে হয় জীবন থেকে, বুঝলে? বুঝলাম, তুমিও বুঝবে হানিমুনে যাওয়ার পর। তোমার মতলব কি বলো তো? সেটা না হয় পরে দেখবি। এই ঋতু কাউকে ভয় পায় না, তোমাকেও না, বুঝলে? আচ্ছা, তৈরি থাকো। ঋতু আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো কয়েকবার। আমি শুধু হেসেই গেলাম ওর মুখ ভেঙচি কাটা দেখে। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে বাবা মায়ের কাছে থেকে দোয়া নিয়ে ছোট ভাই বোনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে বাজারে পিকনিকের গাড়ির কাছে গেলাম। এত দূরে মা বাবাকে রেখে যাচ্ছি, খুব খারাপ লাগছে নিজের কাছে, কিন্তু তারা যাবে না এত দূরে, তাই নিয়ে যেতেও পারলাম না। মনটা একটু খারাপ এই জন্য, কিন্তু ঋতু অনেক খুশি। আমি আর ঋতু বাসের মধ্যে বসে আছি। কিছুক্ষণ পর আমার বন্ধু ফয়সাল বাসের মধ্যে উঠলো। ফয়সাল ভাই, আপনিও যাচ্ছেন নাকি? শুধু সে যাচ্ছে নাকি, তার সাথে নতুন বউও যাচ্ছে। ফয়সাল তো দাঁড়িয়ে লাজুকভাবে এসে যাচ্ছে। ফয়সাল ভাই বিয়ে করলো কবে? তোমার সাথে আমার বিয়ে হওয়ার 2 দিন পর ফয়সাল তো ওর খালাতো বোন স্বর্ণাকে বিয়ে করার জন্য পাগলামি শুরু করে। না খেয়ে অনশন করে 3 দিন, তারপর আর কি তার বোনের সাথে বিয়ে করিয়ে দেন ওর বাবা। এই, তুমি ফয়সাল ভাইয়ের খালাতো বোনের নাম জানলে কি করে? এখানেও সন্দেহ শুরু করলে? হানিমুনে যাচ্ছ নাকি গোয়েন্দাগিরি করতে? পুরুষ মানুষ নিয়ে বিশ্বাস নেই, বুঝলে? তাই ফয়সাল ভাই আপনার বউ কোথায়? 1 মিনিট দাঁড়ান, নিয়ে আসছি। ফয়সাল গিয়ে ওর বউ স্বর্ণাকে নিয়ে আসলো। ঋতুর সাথে পরিচয় করিয়ে দিল। আমার সাথে ওর বউয়ের অনেক আগেই পরিচয় করিয়ে দিয়েছে, সেই জন্য এমনিতেও ওর বউ আমায় চিনে। ওদের সিট আমাদের সিটের পাশাপাশি পড়েছে। রাত 2টার সময় গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলা পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৌঁছালো বাস। সবাইকে বললো চা বিস্কুট খেয়ে আসতে। ঋতু তখনও আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি ঋতুর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, এই পিচ্চি ওঠো। কয়েকবার ডাক দেওয়ার পর বলে জবাব দিল, এই পিচ্চি ওঠো। এই, ঘুমাতে দাও তো, আমি সকালে উঠবো। চা বিস্কুট কিছু খাবে তুমি? ধুর, আমি পারবো না এখন চা বানাতে। এই পিচ্চি, তোমাকে চা বানাতে হবে না,
চায়ের দোকান থেকে চা খাবে নাকি? আমরা এখন কোথায়? চলো বাস থেকে নেমে দেখে আসি। তারপর আমরা দুজন বাস থেকে নেমে চায়ের দোকানে গেলাম। ফয়সালও তার বউ স্বর্ণাও নেমেছে চা পান করতে। তারপর চা খেয়ে সবাই আবার বাসে ওঠার পর বাস ছাড়লো। ঋতু জানালার পাশে বসে আমার বুকের মধ্যে মাথা রেখে চাদর দিয়ে ঘিরে আমায় জড়িয়ে ধরলো। আমি ঋতুর পিঠের পেছন দিয়ে হাত দিয়ে ঋতুর অপর পাশের হাত ধরে আমার সাথে মিশিয়ে ধরলাম, আর আরেক হাত দিয়ে ঋতুর মাথায় হাত বোলাচ্ছি। এখন বুঝি আমাকে আর ভয় লাগে না? তোমার ভয় লাগবে কেন? আগে তো আমার থেকে দূরে দূরে থাকতে, কাছে গেলে চিৎকার দিতে। সেটা তো অন্য কারণে বাবু। আমি বুঝি বাবু? তুমি তো আমার ইয়ে মানে বড় বড় একটা বুড়ো বুড়ো দাদু বাবু। পাগলি একটা। তাই এখন যে চিৎকার দিচ্ছ না, এখন যদি দুষ্টুমি করি? এখন পারবে না তো, এখানে কত মানুষ। তার মানে এখনো আমার কাছে থাকতে ভয় লাগে? একদম না, তুমি যতক্ষণ আমার সাথে থাকো আমি ততক্ষণ আরো বেশি ভরসা পাই, নিজের থেকেও বেশি। খুব ভালোবাসো আমায়, তাই না তুমি? কচু, একটুও তোমাকে ভালোবাসি না। তাই নাকি? বুড়ো দাদু, তোমাকে একটুও ভালোবাসি না, তুমি খুব পচা। তাহলে একটু পচা ছেলেকে ভালো করে দাও। কিভাবে? একটা মিষ্টি দিয়ে। আবার শুরু করলে সেই পচা কথা? তোমায় নিয়ে আর পারবো না। এত কিপটে বউ আগে কখনো দেখিনি। এই বাবু, পচা কথা বাদ দিয়ে ঘুমাও, আমিও ঘুমাবো। এই না, আমরা সারা রাত গল্প করব। গল্প করব কাল সারাদিন ইনশাল্লাহ। এখন ঘুমাও তো বাবু। এটা বলে ঋতু আমার বুকের মধ্যে মাথা গুজে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। আমিও দুই হাত দিয়ে বুকের সাথে মিশিয়ে ধরলাম ঋতুকে। বাসের যাত্রী বেশিরভাগ আবার ঘুমিয়ে গিয়েছে। কয়েকজন স্বামী স্ত্রী আস্তে আস্তে ফিসফিস করে গল্প করছে। প্রায় ঘন্টাখানেক পর, তখন রাত প্রায় 4টার কাছাকাছি, তখন ঋতু আমার বুকে হালকা করে কামড় দিল। কি হলো? ঘুমের মধ্যে আমার বউ আমায় কামড় দিচ্ছে কেন? এই শয়তান, হাত সরাও বলছি। পিচ্চি দেখি এখনো জেগে আছে। শয়তান, আমি যখনই ঘুমাবো তখনই দুষ্টুমি করার চিন্তা, তাই না? তোমায় বলবো কেন? বলতে হবে না, আগে শয়তান বর তোমার হাত সরাও বলছি। আমার বউয়ের কোমরে আমি হাত রেখেছি, কেউ বললেই সরাবো নাকি? তোমার বউয়ের যে সুরসুরি লাগছে। লাগবে লাগবে, তাতে আমার কি? আমার কাছে তো ভালোই লাগছে। এটা বলে ঋতুকে আরো শক্ত করে ধরলাম। ঋতু আমার গলার সাথে মুখ মিশিয়ে রেখে মুচকি মুচকি হাসি দিচ্ছে। ঋতুর চুলগুলো আমার মুখের সাথে মিশে আছে। চুলের ঘ্রাণ যেন আমায় পাগল করে দিচ্ছে। মনে হচ্ছে ঋতুকে একদম বুকের ভেতরে নিয়ে নিতে। ঋতুর কপালে ছোট একটা চুমু দিলাম। ঋতু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। বুঝতে পারলাম ঋতু খুশি হয়েছে। এবার ঋতুর দুই চোখে দুইটা চুমু দিলাম। ঋতু আমার কানের কাছে মুখ এনে বলল, কি করছো তুমি? কেউ দেখবে তো? কেউ দেখবে না, লাইট অফ তো। কিন্তু একদম চুপ। এটা বলে আঙ্গুল দিয়ে ঋতুর মুখ আটকে ধরলাম। জানলা দিয়ে যেইটুকু চাঁদের আলো আসছে তাতে ঋতুর চোখ দুটো জলজল করছে। আমি ঋতুর মুখের দুই দিকে হাত দিয়ে হালকা চেপে ধরলাম। ঋতু আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখ এগিয়ে নিতেই ঋতু মুখ সরিয়ে নিল। ঋতুকে আবার বুকের মধ্যে চেপে ধরলাম। 10 থেকে 15 মিনিট পর আবার বুকের মধ্যে থেকে ঋতুর মুখ বের করে তার মুখটা ধরে আস্তে আস্তে আমার মুখের দিকে এগিয়ে নিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট মিল করে দিলাম। তারপর বুঝে নিন কী হলো। বাকি রাতটুকু মাঝে মাঝে চোখে চোখে তাকিয়ে থাকা ও পাপ্পি দিয়ে কেটে গেল। সকালবেলা বাস গিয়ে সিলেটের একটা আবাসিক হোটেলের সামনে থামলো। আমরা বাস থেকে নেমে সরাসরি যার যার রুমে চলে গেলাম। রুম আগেই রিজার্ভ করা ছিল। রুমে গিয়ে সকালে নাস্তা করে আমি ঘুমিয়ে পড়লাম। 12টার দিকে ঘুম ভাঙলো আমার। চোখ খুলে দেখি ঋতু আমার বুকের মধ্যে মিশে ঘুমিয়ে আছে। আমি আরও আধা ঘন্টার মতো ঋতুকে বুকের সাথে মিশিয়ে ধরে শুয়ে রইলাম। ফয়সাল দরজায় ঠক ঠক শব্দ করে বলল দুপুর 3টায় সবাই সিলেট শহর ঘুরতে যাবে, তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে। কিন্তু আমার তো ঋতুকে ছাড়তেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু সময় কম থাকায় ডাক দিলাম, এই পিচ্চি পিচ্চি। বলো। তাড়াতাড়ি গোসল করে নাও, খাওয়া দাওয়া করে ঘুরতে বের হব সবাই। বাবু, আমি শরীরে একদম শক্তি পাচ্ছি না, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি, কিভাবে গোসল করব বলো? ও তাই, আচ্ছা চলো আমি গোসল করিয়ে দিচ্ছি তোমায়। এই, তুমি সবসময় মজা করো কেন শুনি? আমি সত্যি খুব ক্লান্ত। আমি আবার মজা করলাম কখন? আমি সিরিয়াস ভাবে বলেছি তো। চলো তোমায় আমি গোসল করিয়ে দেই। চুপ, একদম চুপ। চুপ কেন? আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা কোথায় পাও তুমি?
এই বলে আমি দাঁড়িয়ে ঋতুকে কোলে নিলাম। ঋতু ভয়ে আমার গলা জড়িয়ে ধরে ছাড়ো ছাড়ো বলতে লাগলো। আমি কোলে নিয়ে সরাসরি গোসলখানা বাথরুমের মধ্যে নিয়ে গেলাম। ঋতু লজ্জায় মুখ গোলাপি রঙের করে ফেলেছে। আমার সোনা বাবু, যাও তো, আমার ব্যাগের ভিতর দেখো একটা ফেস ওয়াশ আছে, নিয়ে আসো ওটা। আমি ঋতুর কথা মতো বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে ঋতু বাথরুমের দরজা আটকে দিল। এটা কি হলো ঋতু, আমায় ধোকা দিলে তুমি? শখ কত তোমার, বইয়ের সাথে গোসল করবে? তোমার শখ আর পূরণ হলো না গো। তাই বলে এইভাবে ধোকা? এই শয়তান ছেলে, আমার বুঝি লজ্জা করে না? আমি বুঝি শয়তান? একদম না, তুমি আমার লক্ষ্মী সোনা বাবু। আচ্ছা বাবু, পরে করা হবে, গোসল শেষ করি। এই বলে ঋতু গোসল করতে শুরু করলো। আমি বেচারা মুখে হাত দিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম। আধা ঘন্টা পর ঋতু বাথরুম থেকে বের হলো পুরো তৈরি হয়ে। এই, তুমি বাথরুমের মধ্যে তোমার শুকনা কাপড় পেলে কিভাবে? আমি তো দেইনি। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, বুঝলে? তুমি সুযোগ পেয়ে দুষ্টুমি করবে, তাই তো আগে থেকে সব নিয়ে রেখেছিলাম, কাপড়, সাবান, শ্যাম্পু সব। খুব পাকনা হয়েছো দেখছি তুমি। ঋতু আমার কথা শুনে হেসে দিল। আমি গোসল করতে বাথরুমে চলে গেলাম। গোসল করে পাঞ্জাবি পরে বাথরুম থেকে বের হয়ে দেখি ঋতু আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে মুখ করে চুল আঁচড়াচ্ছে। আমি চুপি চুপি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখ চেপে ধরলাম। আমার সুরসুরি লাগে তো। তোমার চুলে এত ঘ্রাণ কেন বলো তো? আমি তো জ্ঞান হারিয়ে ফেলবো এখন। ও তাই, খুব ঘ্রাণ বুঝি? খুব খুব খুব। হয়েছে, আর পাম দিতে হবে না। বুড়োর মতলব কি তাই বলো আগে। তেমন কিছু না, একটু মিষ্টি খাবো আর কি। ইস, সব সময় চাইলেই বুঝি মিষ্টি দেয়া যায়, তাই না? অনেক খরচ পড়বে দামি মিষ্টি খেতে। আমি বাড়িঘর বিক্রি করে দিব শুধু মিষ্টি কেনার জন্য, তাতেও কি কম পড়বে না কি টাকায় বলো? এই মিষ্টি টাকা দিয়ে কেনা যায় না, বুঝলে বুড়ো? তাহলে কি দিয়ে কিনতে হয় বলো? অনেক অনেক ভালোবাসা দিয়ে কিনতে হয়, বুঝলে? মিষ্টির দোকানে গিয়ে যত বেশি ভালোবাসা দিয়ে সুখী করতে পারবে, তত বেশি মিষ্টি পাবে। আমি তো অনেক অনেক ভালোবাসা দিব, পরে আবার দোকানে মিষ্টি শেষ হয়ে যাবে না তো? এই মিষ্টি কখনো শেষ হয় না, তুমি যত চাইবে তত পাবে, কিন্তু দাম কিন্তু অনেক দিতে হবে। আচ্ছা, তাহলে এখনই কিছুটা দাম দিচ্ছি কেমন, সাথে কিছুটা মিষ্টিও খেয়ে নিচ্ছি। এটা বলে ঋতুকে আমার দিকে ঘুরিয়ে ঋতুর ঠোঁটের সাথে ঠোঁট মিল করে দিলাম। আর তখনই বন্ধু ফয়সাল এসে দরজায় শব্দ করে ডাক দিল। শুভ দোস্ত, কি করিস? দরজা খোল। সাথে সাথে ঋতুর ঠোঁট ছেড়ে দিলাম। আরে ভাই, আসার আর সময় পেলি না তুই? ঋতু আমার বুকের মধ্যে মাথা দিয়ে হি হি করে হাসি দিয়ে আমায় জড়িয়ে ধরলো। কেন রে দোস্ত, তোরা খাবি না দুপুরে? নিচে আয় খেতে। আমরা তো খাচ্ছি। খাচ্ছিস মানে? তোরা কি খাবার নিয়ে আসিস নাকি রুমে? আরে ভাই না, মানে আমরা আসছি। ও তাই বল, আচ্ছা তাহলে নিচে আয়। এটা বলে ফয়সাল চলে গেল। আমিও ঋতু নিচে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। 3টার দিকে সিলেট শহরে ঘুরতে বের হলাম সবাই মিলে। খুব সুন্দর সাজানো গোছানো শহর সিলেট, সাথে চা বাগানও দেখলাম সিলেটের। আগামীকাল জাফলং ও মাধবকুণ্ড জলপ্রপাতেও ঘুরতে যাওয়ার কথা রয়েছে। রাত 8টা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আবার হোটেলে ফেরত এলাম। সাথে মা বাবা ভাই বোনের জন্য কিছু শপিং করলাম। আর পেতনি ঋতু তো আমার ঘাড়ে চাপ দিয়ে অনেক কিছু শপিং করে নিল। ঋতুকে ফয়সালদের রুমে ফয়সালদের বউয়ের কাছে বসিয়ে আমি হোটেল থেকে বের হয়ে পাশের এক বেকারিতে গিয়ে একটা কেক কিনে সেটাই ঋতু আর আমার নাম লিখলাম। সাথে ঋতুর জন্য চকলেট বক্স ও একটা সুন্দর দেখে গিফট ক্রয় করে হোটেলে এসে এগুলো আমাদের রুমে নিয়ে সামলিয়ে রেখে ফয়সালের রুমে গেলাম। গিয়ে দেখি ঋতু আর ফয়সালের বউ স্বর্ণা বসে বসে গল্প করছে। কি গল্প করছেন ভাবি আমার পেতনি বউয়ের সাথে? তেমন কিছু না, ওই তো একটু গোপন কথা আর কি, যেটা ছেলেদের শুনতে নেই। ও তাই নাকি ভাবি? আপনার না কিউট একটা বোন আছে বিয়ের যোগ্য? আছে তো, তাই একটা ভদ্র ছেলে হলেই বিয়ে দিব। খুঁজে দিন তো ভাই একটা ভদ্র ছেলে। খুঁজতে হয় নাকি আবার? আমি তো আছি ভদ্র ছেলে। ঋতু আমার চোখের দিকে তাকিয়ে ভয় দেখাচ্ছে। তাই তো, আপনার সাথে আমার বোনকে খুব সুন্দর মানাবে। চলো রুমে চলো। দেখছো তো ভাবির সাথে আমার খুব প্রয়োজনীয় ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, এখন যেতে পারবো না। তোমার শুধু সুন্দরী মেয়েদের নিয়ে আলোচনা, তাই না? রুমে চলো, তারপর দেখবে আজ আবার মালেকা পেতনি কিভাবে ভর করে তোমার ঘাড়ে। স্বর্ণা ভাবি দেখছেন ঋতু কত পাগল হয়ে গিয়েছে বিড়াল মারার জন্য, রুমে নিতে কত কিছু বলছে। মোটেও না। স্বর্ণা ভাবি মুচকি মুচকি হাসিয়ে দিচ্ছে। আমি আর ঋতু রুমে চলে এলাম। আমি শুয়ে পড়লাম খাটে। তাই পিচ্ছি, নীল শাড়িটা বের করে শাড়িটা পরো। এই রাতে শাড়ি পরবো কোন দুঃখে? তুমি তো একদম আনরোমান্টিক বউ দেখছি।
এত কথা না বলে শাড়ি পরো। ইস, বুড়োর মতলব কি? যদি শাড়ি পরো তাহলে কিন্তু একটা সারপ্রাইজ গিফট পাবে। ঋতু সারপ্রাইজ জিনিসটা খুব পছন্দ করে। সত্যি তো নাকি পরে গিফট না দিয়ে বোকা বানাবে? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ঋতু শাড়ি বের করে বাথরুমে চলে গেল শাড়ি পরতে। আমি এই সুযোগে বিছানার উপর মাঝখানে কেক সাজিয়ে, সাথে বিছানার উপর গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে, সাথে অনেক রকমের চকলেট বিছানার উপর ছড়িয়ে সাজিয়ে দিলাম। সাথে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। মোমবাতির পাশেই সারপ্রাইজ গিফট রেখে দিলাম। ঋতু 10 মিনিট পর শাড়ি পরে বাথরুম থেকে বের হয়ে ওগুলা দেখে হাঁ করে তাকিয়ে আছে। পিচ্ছি বুঝি সারপ্রাইজ পছন্দ হয়নি? এগুলো তুমি কোথায় পেলে? এগুলা কি পাওয়া যায় বলো? ঋতু সুন্দরীর জন্য তার শয়তান বরটা এগুলা এনেছে সারপ্রাইজ দিতে, বুঝলে? ওলে আমার বাবুটা, ওলে আমার তুতলা বুলি, আই লাভ ইউ বাবু। এটা কিন্তু ঠিক না। সিনেমায় দেখো না, এমন সারপ্রাইজ পেয়ে নায়িকা দৌড়ে এসে নায়ককে জড়িয়ে ধরে। বুড়ো কি বোঝে না তার পিচ্চি বউয়ের অনেক লজ্জা লাগে? তাহলে থাক, আমি আবার পিচ্চির কাছে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, মন শুধু মিষ্টি মিষ্টি বলে। ছুতা ছেলে একটা। ঋতুকে নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে তার চোখ দুটো। আর নিজের বউকে সব মেয়েদের থেকে সুন্দরী অপূর্ব লাগবে এটাই স্বাভাবিক। ঋতু এসে মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিয়ে একটা ছুরি দিয়ে কেক কেটে আমার মুখে 1 টুকরা কেক খাইয়ে দিল। আমিও 1 টুকরা কেক নিয়ে ঋতুকে একটু খাইয়ে দিলাম, বাকিটা ওর মুখে মাখিয়ে দিলাম। ঋতু মুচকে হাসি দিয়ে তার মুখ আমার মুখের সাথে মিশিয়ে দিয়ে আমার মুখেও কেক লাগিয়ে দিল। তারপর আমি গিয়ে ফয়সাল ও তার বউকে কেক দিয়ে আসলাম ওদের রুমে। আবার আমি আমার রুমে এসে দেখি ঋতু সারপ্রাইজ গিফট খুলে বুকের উপর রেখে তাকিয়ে আছে আর চকলেট খাচ্ছে। আমি গিয়ে গিফটটা সরিয়ে সরাসরি ঋতুর বুকের উপর শুয়ে পড়লাম। আমি মরে যাব তো বাবু। আমি বুঝি অমন ওজন দিব নাকি যে তোমার কষ্ট হবে? কখনো না, তুমি তো আমার লক্ষ্মী সোনা। অনেক কষ্টে বড় হয়েছি বুঝলে, এইভাবে বাবু সোনা বলে আর ছোট করে দিও না। আচ্ছা আমার বুড়ো দাদু। উম্মা শুধু মুখে নয়, সরাসরি চাই। কিছু জিনিস চাই চাই বললেই পাওয়া যায় না, বুঝলে? তাহলে দাবি করে জোর করে নিতে হয়। এই কথাটা যদি আগে বলতে গো পিচ্ছি, তাহলে বিড়াল আরো অনেক মারা হয়ে যেত। ইস, ওরে আমার ইস, তাহলে এখন খাও কিস। এটা বলে পাপ্পি দিয়ে ধরলাম। তারপর ঋতু আর আমার মধ্যে পাপ্পি দুষ্টুমি খুনসুটি সাথে বিড়াল মারা হলো। সবশেষে ঋতুকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো যখন দেখি ঋতু বুকে নেই। কিছুক্ষণ পর ঋতু বাথরুম থেকে গোসল করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বের হলো। আমি একটা মুচকি হাসি দিলাম, কিন্তু ঋতু আরও রেগে চোখ লাল করে ফেললো। হয়তো আমার জন্য এই শীতের দিনে ভোরে গোসল করতে হলো, তাই রাগ হয়েছে। আমি যত হাসি দেই সে তত রাগে ফুলে ওঠে। ওর রাগ দেখে আমার একটু ভয়ও হচ্ছে, এমন রাগি মুখ কখনো দেখিনি আগে ঋতুর। কি হয়েছে সোনা, রাগ কেন? ঋতু আমার চোখের দিকে তাকিয়ে চোখ গরম করে রয়েছে। তোমার কি ঠান্ডা লাগছে নাকি খুব? ঋতু 2 পা এগিয়ে এসে খাটের সাথে মিশে দাঁড়ালো। বাবুনি বলো, তোমার রাগ উঠছে কেন? ঋতু 1 লাফ দিয়ে খাটের উপর উঠে আমার বুকের উপর বসে আমার মুখে 2 হাত দিয়ে চেপে ধরলো। এত জোরে ধরেছে যে আমার দম নিতে কষ্ট হচ্ছে। আমি অনেক চেষ্টা করছি ওকে সরিয়ে দিতে, কিন্তু শক্তিতে আর পারছি না ঋতুর সাথে। আমি দম নিতে পারছি না, প্লিজ আমায় ছাড়ো। ঋতু আমার মুখ আরো জোরে চেপে ধরলো। কি হয়েছে বলো, বলো প্লিজ। বল, তুই আর করবি? ঋতুর কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। এত রাগীভাবে ঋতু এগুলা কেন বললো বা কি বলছে? কি করার কথা বলছো? তুই আগে বল, তুই আর কখনো করবি? আগে বলো কি করতে মানা করছো? এর পরেও আর করবি কিনা সেটা আগে বল। কি সেটা বলো তো। সাথে সাথে ঋতু আমার নাক বরাবর জোরে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়ে সে চিৎকার করে বলল, এই শয়তান, আমার নাম ঋতু ব্যবহার করে আর কত বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প লিখবি? হারামজাদা, আমি তোর কবেকার বউ লাগি? এখন আমি কি উত্তর দিব আপনারাই বলুন। এই পিচ্চি মেয়েটাকে নিয়ে না আর পারি না। জানি না সামনে সংসার জীবন কেমন হবে। তো গল্পটি এখানেই শেষ। কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।